সবাইকে গুড মর্নিং। যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো আর ঠিকঠাক করে পড়াশোনা করছো সবাই। যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখছো। আর তার থেকে বড় কথা, যে থিওরি গুলো আমি পড়াচ্ছি বা নিয়মকানুনগুলো আমি দেখাচ্ছি, সেই নিয়মকানুনগুলো এক জায়গায় লিখে রাখছো অবশ্যই। এইগুলো তোমাদের কাছ থেকে আশা করছি। আর অনেকেই অনেক কিছু মেসেজে জিজ্ঞাসা করছে মেসেঞ্জারে, তো আমি তাও কয়েকটা জিনিস আমি বলে দিই। দেখো, থিওরি বলো বা তোমার থিওরি ছেড়ে দাও, পুরো তোমার সিলেবাস সিলেবাস শেষ করাতে আমার তোমার সময় লাগবে 6 মান্থস। আমাকে থিওরি আর সিলেবাস শেষ করাতে উদাহরণ টুদাহরণ করিয়ে সাল টাল করিয়ে আমার সময় লাগবে মাত্র 6 মাস। অত তাড়াহুড়ো করার কিছু নেই, এত টেনশন নিচ্ছ কেন? তোমার দায়িত্ব তো আমি নিয়েছি তো। আর একটা জিনিস কি, শুধু অঙ্ক করলে তো পাস হবে না তো, আর তো অনেক সাবজেক্ট আছে, সেগুলো পড়াশোনা করো। 1 সপ্তাহ সময় দিচ্ছি, তোমরা যেটা মনে করছো যে খুব ইজি হচ্ছে, না। নাম্বার সিস্টেম সব থেকে কঠিন চ্যাপ্টার, এবং সব থেকে কঠিন বলা যায় না, সব থেকে বোঝার চ্যাপ্টার। নাম্বার সিস্টেম যদি ভালো করে বুঝতে পারো তাহলে ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা সময় নিয়ে করো, এত তাড়াহুড়ো করার কিছু নেই। অন্য সাবজেক্টও করো, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও 1 সপ্তাহ ইজিলি তোমরা দেখতে পারবে। চাপের কিছু নেই, অত টেনশন নিও না। আমি কখনো টেনশন নিইনি। তো আমরা তাহলে পড়ানোর দিকে এগোই। তো পড়ানোর আগে আমি এক কাজ করি, আমি আগে কিছু জিনিসপত্র পড়িয়ে দিয়েছিলাম, সেগুলো দেখে একটু রিভিশন করা যায় কি? কেমন? রিভিশন করা যায় কি দেখি। প্রথমে আমরা শিখেছিলাম কি? প্রথমে আমরা শিখেছিলাম যে ডিজিট আর নাম্বারের মধ্যে কি তফাৎ, সেইটা আমরা জেনেছিলাম। তারপরে আমরা কি শিখেছিলাম? ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর মধ্যে পার্থক্য। ঠিক আছে, ফেস ভ্যালু কি জিনিস, প্লেস ভ্যালু কি জিনিস। তারপরে আমরা কমপ্লেক্স নাম্বার শিখেছিলাম। কমপ্লেক্স নাম্বারের মধ্যে দুটো পার্ট, একটা ছিল তোমার রিয়েল পার্ট, এই যে রিয়েল পার্ট, একটা ছিল তোমার ইমাজিনারি পার্ট, এগুলো শিখেছিলাম। ঠিক আছে, তারপরে আমরা এখানে কি করেছিলাম, ভেন ডায়াগ্রাম দিয়ে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম যে কোনটা কেন কোথায় কিভাবে হয়, তাই তো? ভেন ডায়াগ্রামটা খুব সুন্দর করে বুঝিয়েছিলাম। তারপরে প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বারের পার্থক্য করিয়েছিলাম। একটা শর্ট কোশ্চেন এখানে দেখিয়েছিলাম যে -1টাকে কেন প্রাইম নাম্বার বলা হবে না। ঠিক আছে, তারপরে আমরা কি করেছিলাম এখানে, তারপরে আমরা করেছিলাম এই শর্ট কোশ্চেন কিছু বলেছিলাম যেগুলো প্রশ্ন হিসাবে সালে এসছে 2 একবার। এছাড়াও অঙ্ক করার কাজে লাগে, এগুলো এগুলো জানতে হবে। 1 থেকে 50-এর মধ্যে তোমার 15টা প্রাইম নাম্বার আছে, আর 50 থেকে 100-র মধ্যে 10টা আছে, টোটাল 25টা আছে। তারপরে একটা সংখ্যা, সেটা প্রাইম নাম্বার কিনা সেটা কি করে যাচাই করব আমরা? তার কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নেব, তার যে বর্গমূল, সেই বর্গমূলের থেকে ছোট অথবা সমান যতগুলো প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারগুলো নেব। এবার দেখব এই প্রাইম নাম্বারগুলো দিয়ে ওইটা ভাগ যাচ্ছে কিনা, যদি যায় তাহলে প্রাইম নাম্বার না, যদি না যায় তাহলে প্রাইম নাম্বার। আচ্ছা, তারপরে কি বলেছিলাম, প্রাইম নাম্বারগুলোকে 6k ± 1 এই আকারে লেখা যায়। এই যে আমি বলে দিয়েছিলাম 6k ± 1 আকারে প্রাইম নাম্বারগুলোকে লেখা যায়, কিন্তু সব যে সংখ্যা যেগুলো বেরোবে 6k ± 1 এরা সবসময় প্রাইম নাম্বার সবাই হবে না। উদাহরণ দিয়েও দেখিয়ে দিয়েছিলাম, টুইন প্রাইম নাম্বার দেখিয়ে দিয়েছিলাম, কো প্রাইম নাম্বার দেখিয়ে দিয়েছিলাম। কিছু শর্ট কোশ্চেন এখানে ছিল, ডিভিজিবিলিটির কিছু রুল দেখিয়েছিলাম, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে। এর মাঝখানে কি বাদ গেছে? 2 গেছে, 3 গেছে, 4 গেছে, 5 গেছে, 6, 7 বাদ গেছে, 8, 9, 10 বলে দিয়েছিলাম। আজকে 7 শিখবো, তাছাড়াও আরো কিছু জিনিসপত্র 11 শিখবো। আরো অনেক জিনিসপত্র আমরা এখানে, প্রচুর জিনিসপত্র আজকে নতুন আমরা শিখবো। তাহলে চলো শুরু করা যাক আজকের একটা নতুন নাম্বার সিস্টেমের একটা ভিডিও।
নাম্বার সিস্টেম থিওরি পার্ট 2। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে আমরা 7 দিয়ে ডিভিজিবিলিটির প্রথমে নিয়ম দেখবো। দেখো এখানে 7 দিয়ে ডিভিজিবিলিটির নিয়মের এখানে আমি কি লিখে রেখেছি ভালো করে দেখো। এখানে কি বলা আছে, লাস্ট ডিজিট ইজ মাল্টিপ্লাইড বাই 2। ধরো এখানে একটা সংখ্যা আমি এক্সাম্পল হিসাবে লিখেছি, এই সংখ্যাটার লাস্ট ডিজিট কত আছে, লাস্ট ডিজিট দেওয়া আছে 2। এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কিনা তার আমরা একটা পদ্ধতি দেখছি, যে পুরো একটা ছোট একটা সংখ্যা আমরা এর আগে আরো অনেক কিছু যোগ করে দিয়ে এই সংখ্যাটাকে অনেকটা বড় একটা সংখ্যায় পরিণত করতে পারি। তখন আমরা বিচার করব যে এটা 7 দিয়ে ভাগ যাবে কিনা। তার জন্য একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি। প্রথমে কি বলেছে, লাস্টে যে ডিজিট আছে এই ডিজিটটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত হচ্ছে 4। সেই যে ডিজিটটা পাওয়া গেল 2 দিয়ে মাল্টিপ্লাই করে, সেটাকে এই যে বাদবাকি যেটা আছে এখান থেকে বিয়োগ করো। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে, 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতের 1, তাহলে 196। ঠিক আছে, আবার এর যে লাস্টের যে ডিজিট আছে এই ডিজিটটাকে ডবল করো, তাহলে কত হচ্ছে 6 দুগুণে 12। বাদ বাকি এই যেগুলো আছে এদের থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে 7। তাহলে এর একদম শেষে কত বেরোলো, 7 বেরোলো। তাহলে যদি এই শেষে এখানে যে উত্তরটা আসছে এটা যদি 7 দিয়ে ভাগ করা যায়, যদি এটা ডিভিজিবল বাই 7 হয়, তাহলে পুরো যে সংখ্যাটা এটা ডিভিজিবল বাই 7। বোঝা গেল আমি কি বললাম? যেটা ইংরাজিতে লেখা আছে এটাকে আগে তাহলে আমরা পড়ে নিই। বলছে লাস্ট ডিজিট ইজ মাল্টিপ্লাইড বাই 2। লাস্টের যে ডিজিট আছে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই যে দেখতে পাচ্ছ 4। তারপরে কি বলছে, সাবট্রাক্টেড ফ্রম দ্য রিমেইনিং পার্ট। বাকি যে অংশটা রয়েছে সেখান থেকে সেই 4টাকে বিয়োগ করে দিলাম। এইভাবে সো অন, এইভাবে চলতে থাকবে। ইফ দ্য রেজাল্টেন্ট নাম্বার ইজ ডিভিজিবল বাই 7, এই যে উত্তরটা বেরোলো এটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। আমি আরেকটা উদাহরণ দিই। ধরো 1, 4, 6, 3, সরি 3। তাহলে প্রথমে আমার এখানে লাস্ট ডিজিট কি আছে 3, এটাকে ডবল করব, 3 দুগুণে 6, বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হচ্ছে 140। 140 তো এমনি দেখা যাচ্ছে এটা তোমার 7 দিয়ে ভাগ যায়। বা তুমি এই যে 196, এটাও তুমি দেখতে পাচ্ছ যে 7 দিয়ে ভাগ যায়। 7 দুগুণে 14, 27 56, তাই না? তো এতদিন আসলে হতো যদি তুমি বুঝতে পেরে যাও। এটা যেরকম বুঝতে পেরে যাচ্ছি আমার এটা 7 দিয়ে ভাগ যাবে রিমাইন্ডারটা। তার মানে কি এই যে যে গোটা সংখ্যাটা 1, 4, 6, 3, এই যে গোটা সংখ্যাটা এটা কি ডিভিজিবল বাই 7। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 7 দিয়ে ভাগ করার নিয়ম আমরা কি শিখলাম? 7 দিয়ে ভাগ করার আমরা নিয়ম শিখলাম, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার লাস্টের যে ডিজিট সেই ডিজিটটাকে ডবল করব, ডবল করার পরে বাকি যে সংখ্যাটা আছে সেই সংখ্যা থেকে বিয়োগ করব। এই প্রসেস চলতে থাকবে। যদি কোনো সময় বুঝতে পারি যে সংখ্যাগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো 7 দিয়ে ভাগ যাচ্ছে, বা যদি বুঝতে নাও পারো একদম শেষ পার্টে, এইরকম পার্টে, এই যে শেষ পার্ট এইরকম পার্টে এসে যদি বুঝতে পারো যে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, বা এরকম মিডিল পোর্শনও যদি বুঝতে পারো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যা যেটা আছে এটা 7 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? আচ্ছা বেশি সময় নেবো না, সোজা জিনিসের পেছনে। তারপর 11 দিয়ে ভাগ করার নিয়ম। 11 দিয়ে ভাগ করার নিয়ম কি? ধরো কোনো একটা সংখ্যা নাও, ধরো একটা সংখ্যা আমরা নিচ্ছি 2, 3, 4, 5, 6, 7। বলেছে এই যে সংখ্যাগুলো প্রথমে এর অড প্লেসে কোথায় আছে এই মার্কিং করি। আপাতত মার্কিং করে রাখো। ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5, এটা 6। তো এর অড প্লেস কোনগুলো আছে? এর অড প্লেস হচ্ছে 1, 3, 5। তাহলে এদেরকে আগে যোগ করো। বল, এদেরকে আগে যোগ করো। এদের যোগ করলে কত হবে? 3, 5 আর 7। তাহলে 7, 5, 12 আর 3, 15। এবার ইভেন যে প্লেস আছে এদেরকে যোগ করো। ধরো এখানে 6 আছে, এখানে 4 আছে, আর এখানে 2 আছে। 6 আর 4 10 আর 2 12 হচ্ছে। তাহলে এদের যে বিয়োগফল, এদের বিয়োগফল কত হচ্ছে? 3। এইটা কি তোমার যে বিয়োগফল যেটা বেরোচ্ছে এই বিয়োগফল কি তোমার 11 দিয়ে ভাগ যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যাচ্ছে না।
তার মানে এই পুরো যে সংখ্যাটা এখানে দেওয়া রয়েছে এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে না। যদি এখানে শূন্যও বেরোতো, তাহলেও 11 দিয়ে ভাগ যেত। এর উদাহরণ কি হবে? এর একটা উদাহরণ দেখো, 1 1 1, ধরো এখানে আরেকটা 1 দিয়ে দিই। এর অড প্লেস কোনগুলো আছে? এইটা আর এইটা, এদের যোগফল করলে কত হবে? এদের যোগ করলে হবে 2। ইভেন প্লেসে কে আছে? এটা দুজন আছে, এদের যোগ করলে কত হবে? 2। 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0। তার মানে এই যে গোটা সংখ্যাটা এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে নতুন কি শিখলাম? 7 দিয়ে ভাগ করার নিয়ম আর 11 দিয়ে ভাগ করার নিয়ম। এবার তোমার এখানে দেখা যাচ্ছে এই যে সংখ্যাটা যেখানে আমি এটা বার করেছি, এই সংখ্যাটাকে আমি এখানে দেখাচ্ছি, দেখো 2002। এর আগে তুমি যতগুলো ইচ্ছা ডিজিট যোগ করে দাও। ধরো এখানে আরো 100টা ডিজিট যোগ আছে, এখানে 5 2 3 1 6 এরকম করে আরো 100টা ডিজিট যোগ আছে। তাহলে তোমাকে এই পুরো সংখ্যাটা যদি এখন বসে বসে বাচ্চাদের মতো ভাগ করে করে দেখে দেখে বার করতে হয় যে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কিনা বা 11 দিয়েই ভাগ যাবে কিনা, তাহলে সেটা অনেক লেন্থি প্রসেস হবে, পরীক্ষার সময় করতে পারবে না। তো আমরা এইভাবে করবো। তাহলে 7 দিয়ে ভাগ করার নিয়ম, 11 দিয়ে ভাগ করার নিয়ম গেল। এরপরে এখানে আরেকটা জিনিস আছে, 7 11 আর 13 এদের দিয়ে ভাগ করার নিয়ম। কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস এখানে জানবো। কি জানবো? আগের দিন আমরা দেখেছিলাম কোনো একটা সংখ্যা, ধরো বিরাট বড় একটা সংখ্যা, তার 2 দিয়ে ভাগ যাবে কখন? যদি একদম লাস্ট ডিজিট কি হতো? ইভেন হতো অথবা 2 দিয়ে ভাগ যেত। আমি এখানে ইভেন ধরলাম, বা ডিভিজিবল বাই 2। আচ্ছা, 4 দিয়ে ভাগ করার নিয়ম কি বলে দিয়েছিলাম? লাস্টের দুটো ডিজিট, শুধু লাস্টের একটা ডিজিট না, এখানে দুটো ডিজিট হবে। তাহলে এখানে কি আছে? লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 2 না, তখন ডিভিজিবল বাই 4 হতে হবে। 8 দিয়ে কোনো একটা বড় সংখ্যা কি করে ভাগ যাবে? লাস্টের 3টে ডিজিট, যদি 3টে ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটা, এখানে দুটো ডিজিট দিয়ে তৈরি যে সংখ্যাটা, সেটা যদি 4 দিয়ে ভাগ যায়, বা 3টে ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটা এটা যদি 8 দিয়ে ভাগ যায়, বা 16 দিয়ে ভাগ করার নিয়ম কি? কোনো একটা সংখ্যা 16 দিয়ে কখন ভাগ যাবে? যখন তার শেষের 4টে ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটা যদি 16 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। এবার আমি একটা বিরাট বড় সংখ্যার কথা চিন্তা করছি। ধরো এখানে একটা সংখ্যা লেখা রয়েছে 2 3 4 5 6 7 8, আবার ধরো 7 6 5 4 3 2 1, ধরো 0। এই যে একটা এত বড় সংখ্যা আছে, এই সংখ্যাটাকে দেখেই তোমাকে বলে দিতে হবে যে এই সংখ্যাটা কি দিয়ে ভাগ যেতে পারে? 2 দিয়ে ভাগ যেতে পারে, 4 দিয়ে ভাগ যেতে পারে, 8 দিয়ে ভাগ যেতে পারে, কি 16 দিয়ে ভাগ যেতে পারে। শুধু আমরা কি দেখবো? লাস্টের এই যে ডিজিট, এটা যদি 2 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো এত বড় পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। যদি লাস্টের দুটো ডিজিট দিয়ে তৈরি সংখ্যা, এখানে কত? 10, এইটা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। লাস্টের এই 3টে ডিজিট এই দিয়ে তৈরি যে সংখ্যাটা 210, এটা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। লাস্টের এই 4টে ডিজিট মানে 3210, এটা দিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে 3210, এইটা যদি 16 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটাই 16 দিয়ে ভাগ যাবে। তখন তোমাদের বাচ্চাদের মতো এরকম 16 দিয়ে ভাগ করে করে দেখতে হবে না যে আদৌ যাচ্ছে কি যাচ্ছে না। বোঝা গেল? আর একটা একদম এরকম সেম, সেটা হচ্ছে 5 5 সেটা হচ্ছে 5 25 125 আর 625। কোনো একটা সংখ্যা 5 দিয়ে কি করে ভাগ যাবে, বা 25 দিয়ে কি করে ভাগ যাবে, বা 625 দিয়ে কি করে ভাগ যাবে? আমরা কি করব? আগের দিন দেখেছিলাম একটা বিরাট বড় সংখ্যা, সেটা 5 দিয়ে কখন ভাগ যাবে? যদি শেষে 0 অথবা 5 থাকে। তা আমি ধরে নাও একটা মনে মনে একটা সংখ্যা ভাবছি। ধরো এখানে লিখেই দিচ্ছি আমি 1 2 1 2 3 4 5 6 7 8 9 8 7 6 5 4 3 2 1। এবার এর শেষে হয়তো 0 আছে অথবা 5 আছে। আমি ধরে নিলাম এখানে ধরো 5ই আছে ধরে নিলাম।
ঠিক আছে, এর শেষে ধরো 5ই আছে। তাহলে এই যে বিরাট বড় সংখ্যা, এই সংখ্যাটা চোখে দেখে কি করে বোঝা যাবে যে এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে কিনা? যদি শেষের এই যে ডিজিট যেটা আছে, শেষের এই যে ডিজিট যেটা আছে, এই ডিজিটটা যে দেখে বোঝা যাচ্ছে এটা 5 দিয়ে ভাগ যাবে। যদি দুটো যে ডিজিট দিয়ে যে সংখ্যা তৈরি হচ্ছে 15, এটা দিয়ে যদি দেখে এইটা এই যে 25 দিয়ে যদি এইটা ভাগ যায়, এখানে যাচ্ছে না অবশ্যই, 25কে 15কে তুমি 25 দিয়ে ভাগ করতে পারো না বটে, 15কে 25 দিয়ে ভাগ করতে পারো না বটে, যদি পারতে, যদি এই দুটো ডিজিট দিয়ে তৈরি যে সংখ্যাটা সেটা যদি 25 দিয়ে ভাগ যেত, তাহলে এই পুরো সংখ্যাটা 25 দিয়ে ভাগ যেত। যদি এই শেষের তিনটে ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটা 125 দিয়ে ভাগ যেত, তাহলে এই পুরো সংখ্যাটা 125 দিয়ে ভাগ যেত। যদি এই শেষের চারটে ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটা যদি 625 দিয়ে ভাগ যেত, তাহলে এই পুরো সংখ্যাটা 625 দিয়ে ভাগ চলে যেত। তখন তোমাকে আর বসে বসে বাচ্চাদের মতো ভাগ করে করে দেখতে হতো না যে এত বড় সংখ্যাটা ভাগ যাবে কিনা আদৌ। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, পরে যাওয়া যাক। এর পরে তাহলে আমরা কি দেখবো? এর এইখানে আরেকটা জিনিস আমার একটু বলা দরকার। আমি এখানে দাগ টেনে নিচ্ছি। এখানে আমরা 11 দিয়ে একটা ডিভিজিবিলিটি নিয়ম পড়লাম। আমরা কি পড়লাম? যে ইভেন প্লেসের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমরা কি করব? প্রথমে যোগ করব, তারপরে কি করব? আমরা অড প্লেসের যে জায়গা আছে সেই অড প্লেসের জায়গাগুলোকে আমরা যোগ করব। এই যে করেছি ইভেন প্লেস আর অড প্লেসের জায়গা করে, এবার এদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে যদি বিয়োগফল 0 বেরোয়, তাহলে আমাদের কি হবে? যে আমরা সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তো আমরা কি তাহলে এখন যখন পরীক্ষায় দেবে, ধরো এরকম একটা বড় সংখ্যা দিয়েছে 2, ধরো একটা বড় সংখ্যা দিয়েছে, ধরো 2, 3, 4, 2, 3, 4, 2, 3, 4, তাহলে কি আমরা পরীক্ষার সময় বসে বসে এদের কি ইভেন প্লেস আর অড প্লেস তখন যেরকম দেখালাম এরকম মার্কিং করবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম কি ইভেন প্লেস অড প্লেস মার্কিং করবো? মার্কিং করে তারপরে এই যে অড যে প্লেস গুলো আছে এদেরকে প্রথমে যোগ করব, তারপরে এখানে যে ইভেন প্লেস যেগুলো আছে ইভেন প্লেস গুলোকে যোগ করব, যোগ করে তাদের বিয়োগ করবো, এরকম করে করবো। করলে করা যাবে, তো অসুবিধার কিছু নেই, কিন্তু হয়তো আমাদের একটু সময় লাগবে। আমরা কি করব? আমরা এত কিছু না করে আমরা একদম ডাইরেক্ট করবো এটা, যে কোনো একদিক থেকে নেবে, যে কোনো একদিক থেকে নেবে। যদি এদিক থেকে যাও তো এদিক থেকেই যাবে, যদি এদিক থেকে যাও তো এদিক থেকেই যাবে। আমি এইভাবে করছি, দেখো। আমরা কি করবো? প্রথমে এদিক থেকে যাচ্ছি, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 1। ঠিক আছে, তারপরে 2 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? -2। তারপর 2 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 1। তারপর 4 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 1। আর ধরো এই 2 থেকে যাচ্ছে। ঠিক আছে, এই 2 তাহলে থেকে যাচ্ছে। তাহলে এবার এদের যোগ করলে কি হবে? এই 2 এই 2 কেটে যাচ্ছে, আর এই 1 1 আর এই 1 যোগ করলে কত হবে? 3। তার মানে এটাও 11 দিয়ে ভাগ যাচ্ছে না। এটাও তাহলে বোঝা গেল যে 11 দিয়ে ভাগ যাচ্ছে না। আর যদি তুমি ওইভাবে করো, ইভেন প্লেস অড প্লেস করে করো, তাহলেও দেখা যাবে যে এটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে না। আমি এই ভুল বললাম, 11 দিয়ে ভাগ যাচ্ছে না। আমি দেখি আদৌ এটা সত্যি সত্যি কি 11 দিয়ে ভাগ যাচ্ছে না? 234, 234, 234, এটাকে কি 11 দিয়ে ভাগ যায়? না, 11 দিয়ে ভাগ যায় না। তাহলে বোঝা গেল? আমরা পরীক্ষার সময় এখানে এরকম নাম্বারিং করে করার তো সময় পাবো না, বসে বসে আমরা তো মার্কিং করবো না। তাহলে আমরা কি করব? যে কোনো একদিক থেকে যাত্রা শুরু করবো, হয় দিক থেকে এদিকে যাবো, ডান দিক থেকে বাঁ দিকে, না বাঁ দিক থেকে ডান দিকে যাবো। তা আমি এখানে ডান দিক থেকে বাঁ দিকে এসেছি। কীভাবে এসেছি? একটা একটা করে দুটো দুটো করে নিয়েছি পেয়ার। প্রথমে এই দুটোকে বিয়োগ করি, 4 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 1। তারপরে এই দুটোকে নিয়েছি, 2 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? -2। তারপরে এই দুটোকে নিয়েছি, 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 1। 4 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 1। আর 2 পড়েই রয়েছে। এবার এদের আমরা যোগ করে দিচ্ছি। যোগ করলে যদি শূন্য বেরোতো, তাহলে আমরা দেখতাম যে এটা 11 দিয়ে ভাগ যাবে। যেহেতু শূন্য বেরোচ্ছে না, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে না। বোঝা গেল? ঠিক আছে।
এরপরে আমরা আরেকটা রুল করব। সেই রুলটা কি? সেই রুলটা হচ্ছে এইটা। কি এই রুলটা? বলেছে যে কম্বাইন ডিভিজিবিলিটি অফ 7, 11, 13। তার আগে একটা জিনিস দেখো, এই এক্সাম্পলটা আমরা এদিকে দেখছি, এক্সাম্পলটা দেখছি পরে। আচ্ছা, 7, 11, 13, কোন একটা সংখ্যা 7 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে, 13 দিয়েও ভাগ যাবে। কখন কোন একটা সংখ্যা 7 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে, 13 দিয়েও ভাগ যাবে? আচ্ছা, এদের গুণ করে দেখি তো। প্রথমে 7 আর 11কে, এই দুজনকে গুণ করে দেখি, কত হচ্ছে? 77। আর তার সাথে 13 গুণ করে দেখি তো, কত হচ্ছে? 7 তেরং 91, আর 9, 7 তেরং 91, আর 9 100। তার মানে 1001। তার মানে কোনো একটা সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ যাবে, তার মানে কি সেই সংখ্যাটা অবশ্যই 1001 দিয়ে ভাগ যাবে। এটা বোঝা গেল? এটা বোঝা গেল? কোনো একটা সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ যাবে, তার মানে কি সেই সংখ্যাটা অবশ্যই 1001 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছিলাম, এটাকে আমরা এখানে একটু বড় করে লিখছি। বড় করেই আছে, ধরো এখানে কত আছে? 2 1 2 2 3 4। আমরা কি করব? প্রথমে এটাকে তিনটে তিনটে করে দুটো পেয়ারে ভাগ করে নিয়েছি। আমরা যখনই চেক করব যে কোনো একটা সংখ্যা 1001 অথবা 7, 11, 13 তিনটেই তিনটেই দিয়ে ভাগ যাবে, কখন না কি করে বার করবো সেটা আমরা কি করে যাচাই করব? যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদেরকে আমরা এরকম তিনটে তিনটে করে পেয়ারে নিয়ে নেবো। দেখা যাচ্ছে এখানে আরেকটা এক্সট্রা থেকে গেল, এখানে দেখা যাচ্ছে যে আরেকটা ধরো 4, এরকম একটা সংখ্যা থেকে গেল, তাহলে তখন আমরা কি করবো? 4-এর আগে 0 নিয়ে আরেকটা এরকম পেয়ার বানিয়ে নেবো। যদিও এখন লাগছে না, তবে আমি বলে রাখলাম কিভাবে এগোবো তখন। তাহলে এবার আমরা কি করবো? এবার এদেরকে কি করবো? মাঝখানে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? এই 4, বড় জায়গায় লিখি, বড় জায়গায় লিখিলাম। 2 1 2 2 3 4, এই একটা সংখ্যা দেওয়া আছে, এই একটা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটা 7, 11, 13 দিয়ে মানে কি হলো? 1001 দিয়ে ভাগ যাবে। কখন? কি করে জানবো? আমরা তাদেরকে তিনটে তিনটে করে দুটো পেয়ারে ভাগ করে নিলাম। দেখা যাচ্ছে যদি এই দুইটা না থাকতো, এই দুইটা যদি এখানে না থাকতো, এরকম 5টা ডিজিটের সংখ্যা থাকতো, তখন তাহলে আমরা কি করতাম? এই জায়গাটা একটা শূন্য দিয়ে এটাকে তিনটে ডিজিটের, মানে তিনটে তিনটে করে তখন একটা পেয়ারে রাখতাম। বোঝা গেল? এখন তো তোমার 2 আছে, আমি এখানে লিখেছি 2। আমি একটা উদাহরণ দিচ্ছি। এবার কি করব? এই যে তিনটে তিনটে করে এই যে দুটো পেয়ার তৈরি হলো, এদের সংখ্যার মতো করে পাতি বিয়োগ করব। কি, এই 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। আর 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? এই 2 থেকে 2 বিয়োগ করলে 0। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে 22 বেরিয়েছে, 22 7 দিয়ে কি ভাগ যাচ্ছে? 22 7 দিয়ে ভাগ যাচ্ছে না। তার মানে এই পুরো সংখ্যাটাও 7 দিয়ে কি যাবে? 7 দিয়ে যাবে না। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 11 দিয়ে কি 22 ভাগ যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। তার মানে এই পুরো সংখ্যাটাও 11 দিয়ে ভাগ যাবে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এটা কি 13 দিয়ে ভাগ যাচ্ছে? 22 13 দিয়ে ভাগ যাচ্ছে না। তার মানে এই পুরো সংখ্যাটাও কি হবে? 13 দিয়ে ভাগ যাবে না। বোঝা গেল? কি বললাম বোঝা গেল? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এখানে। দেখো, ধরো আরেকটা সংখ্যা নিচ্ছি আমি এখানে। উম কি নেওয়া যেতে পারে? 100, ধরো বাংলায় বলতে বলতে বাংলায় লিখে ফেলেছি। ধরো 161 শূন্য 7, ধরো এই সংখ্যাটা নিলাম। এই সংখ্যায় আমি কি করব? 7 এটা, হ্যাঁ? সা- প্রথম নিয়ম কি ছিল? তিনটে তিনটে করে পেয়ার করব। এখানে তিনটে সংখ্যা হচ্ছে না, তাহলে আমরা 0 নিয়ে নিলাম। তাহলে আমাদের তিনটে তিনটে করে পেয়ার হয়ে গেল। তিনটে তিনটে করে পেয়ার হয়ে গেল। এবার আমরা কি করবো? বিয়োগ করব। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 1। 0 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 9। হাতে 1 থাকছে, সেই 1 থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 0। তাহলে এবার আমরা কি দেখবো? এখান থেকে আমরা দেখবো প্রথমে 7 দিয়ে কি ভাগ যাচ্ছে? 7 তেরং 91, তাহলে 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটা কার দিয়ে ভাগ যাবে? 7 দিয়ে ভাগ যাবে। তারপরে 11 দিয়ে কি ভাগ যাচ্ছে? 11 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে না। তারপর এটা 13 দিয়ে ভাগ যাচ্ছে, 7 তেরং 91, তার মানে এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে।
বোঝা গেল? তাহলে 7, 13, 91 এই যে তিনটে জিনিস দিয়ে এই সংখ্যাগুলো ভাগ যাবে, সেটা আমরা কি করে পাবো? প্রথমে আমরা সংখ্যাগুলোকে এরকম দুটো দুটো করে, এই তিনটে তিনটে করে কি করলাম, গ্রুপে ভাগ করে নিলাম, তারপরে তাদেরকে বিয়োগ করলাম, যে বিয়োগফল এলো তাদেরকে আমরা দেখছি 7, 11, 13 দিয়ে ভাগ যাচ্ছে কি। যদি 7 দিয়ে ভাগ যায় বা 11 দিয়ে ভাগ যায় বা 13 দিয়ে আলাদা আলাদা করে ওদের ভাগ যায়, তাহলেই আসল সংখ্যাটা যাবে। যেমন এখানে দেখা গেল 7 দিয়ে 13 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 11 দিয়ে যাচ্ছে না। এই সংখ্যার ক্ষেত্রে কি দেখা গেল, শুধু 11 দিয়ে ভাগ যাচ্ছে, 7 আর 13 দিয়ে ভাগ যাচ্ছে না। তার মানে এই আসল সংখ্যাটাও 7 আর 13 দিয়ে ভাগ যাচ্ছে না, শুধু 11 দিয়ে ভাগ যাচ্ছে। বোঝা গেল? এইবার এখান থেকে আরেকটা জিনিস আসছে, তাহলে এই যে সংখ্যাটা, কোনো একটা সংখ্যা, এই যে সংখ্যাটা যে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে ভাগ যাচ্ছে, 13 দিয়ে ভাগ যাচ্ছে, ডিভিজিবল বাই 7, 11, 13 দিয়ে ভাগ যাচ্ছে, তারা কি হচ্ছে সবসময় এখানে গুণ করে কত দেখালাম একটু আগে, 1001 দিয়েও ভাগ যাবে। বোঝা গেল? কোনো একটা সংখ্যা 7 দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে ভাগ যাচ্ছে, 13 দিয়ে ভাগ যাচ্ছে, মানে সেই সংখ্যাটা 1001 দিয়েও ভাগ যাচ্ছে। এটা আমরা কি করে বুঝবো? ধরো ওই যে সংখ্যাটা, এটা কি করে বুঝবো? এটার জন্য আমাকে আরেকটু জায়গার দরকার হবে, দেখছি। তাহলে কোন সংখ্যা এরকম যে সংখ্যা 7 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে, 13 দিয়েও ভাগ যাবে, এই সংখ্যাটা কোনটা হতে পারে? ধরো 131, আবার ধরো 131, এই রিপিট হলো, তিনটে তিনটে করে আমরা তো গ্রুপ করবো, ধরো রিপিট হলো, এদের বিয়োগ করলে 1-এর সাথে 1 বিয়োগ করলে 0 হবে, 3 বিয়োগ করলে 0 হবে, এই 1 বিয়োগ করলে 0 হবে, তাহলে এদের বিয়োগফল কত হচ্ছে? 0। এই যে 0, এটা 7 দিয়েও ভাগ যাবে, এটা 11 দিয়েও ভাগ যাবে, এটা 13 দিয়েও ভাগ যাবে, তার মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি 1001 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে এই পুরো সংখ্যাটা কি হচ্ছে? 1001 দিয়ে ভাগ যাচ্ছে। বোঝা গেল? আবার ধরো এরকমই, আবার ধরো 233, ধরো 233, এর ক্ষেত্রেও আমরা কি দেখতে পাবো, যে একই একই সংখ্যায় যেহেতু দুটো দুটো করে গ্রুপ করবো, তিনটের ডিজিট দিয়ে দুটো দুটো করে গ্রুপ করলাম, এখানে আমরা কি দেখতে পেলাম, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তার মানে এটাও কি যাচ্ছে, 7 দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে ভাগ যাচ্ছে, 13 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এরাও কি হচ্ছে 1001 দিয়ে ভাগ যাচ্ছে। এটা আমরা বুঝবো কি করে? যদি একদম নর্মালি বুঝতে চাই, ধরো এই সংখ্যাটাকেই নিচ্ছে 131, এখান থেকে কি দেখা যাবে? দেখো 131, এর পেছনে 3টে শূন্য, যোগ 131, এখান থেকে 131 কমন নাও, তাহলে এটা কত হচ্ছে? 1000, যোগ এখান থেকে 1, তার মানে 131 ইন্টু 1001। বোঝা গেল? এগুলো এগুলো কখন লাগবে? এগুলো শুধুমাত্র ক্যালকুলেশন করার জন্য লাগবে। এমন একটা সংখ্যা দিল, সেই সংখ্যাটার মধ্যে এরকম 1001 রয়েছে, সেভাবে আমরা জানতে পারলাম যে 1001 রয়েছে, বা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি এরকম তিনটে তিনটে করে ডিজিট সমেত দুটো দুটো গ্রুপের হিসাবে এরা একদম সিমেট্রিক রয়েছে, একই রয়েছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে দেখে বোঝা যাবো যে এটা 1001 দিয়ে ভাগ যাবে, বা 7, 11, 13 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? আর যেখানে আরেকটুখানি বাকি আছে, ধরো এখান থেকে আরেকটা সংখ্যা আমরা দেখি, ধরো ধরো 13, 13, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1300 যোগ 13, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যদি 13 কমন নিই, 100 যোগ 1, এটাকে আমরা কি লিখতে পারি? 13 ইন্টু 101। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি, যদি এরকম দুটো দুটো করে রিপিট থাকে, একটু আগে কি দেখলাম, এরকম তিনটে তিনটে করে রিপিট, এরকম তিনটে তিনটে করে যখন রিপিট থাকবে, তখন সেটা কত দিয়ে ভাগ যাবে? 1001 দিয়ে ভাগ যাবে। আর এখন আমরা কি দেখতে পাচ্ছি, যদি এরকম দুটো দুটো করে রিপিট থাকে, তাহলে সেটা কি 101 দিয়ে ভাগ যাবে। 101টা কি? 101টা হচ্ছে প্রাইম নাম্বার, 101টা মৌলিক সংখ্যা, এটা মানে আর ভাঙা যাবে না ওটাকে। 1001 যেটা দিয়ে ভাগ যাওয়া মানে 7, 11, 13 এগুলো দিয়ে ভাগ যাচ্ছিল 101টা, তা না। কটা বাজে? বাপরে বাপ। তারপরে দেখো, এবার যদি আমরা এটাকে আরেক ঘর বাড়িয়ে দিই, ধরো এটা কি 13, 13, 13, এই সংখ্যাটাকে কি করে লেখা যাবে? ধরো 13-এর পেছনে 4টে শূন্য, যোগ 13-এর পেছনে 2টো শূন্য, যোগ 13, এটাকে আবার কি করে লেখা যায়? এখান থেকে প্রত্যেকের থেকে 13 কমন নাও, তাহলে একের পিঠে 4টে শূন্য, যোগ এইটা, যোগ 1, তার মানে এটা কি লেখা যায়? 13 গুণ 1,
ডবল জিরো, সরি ডবল জিরো না, এখান থেকে দেখা যাচ্ছে 0 1 0 1, এইটা এইটা আবার এদের কার কার মধ্যে কাকে কাকে দিয়ে ভাগ করা যাবে? এটাকে ভাগ করা যাবে তোমার 3 দিয়ে ভাগ করা যাবে, এটাকে ভাগ করা যাবে তোমার 11 দিয়ে ভাগ করা যাবে, এটাকে ভাগ করা যাবে 13 দিয়ে, এটাকে ভাগ করা যাবে 37 দিয়ে। বুঝা গেল? তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? আমরা এখান থেকে 3টে জিনিস দেখলাম। একটা সংখ্যা 1001 দিয়ে ভাগ যাবে কখন, বা 7 11 13 দিয়ে ভাগ যাবে কখন? যখন 3টে করে রিপিট হবে। যখন দুটো দুটো করে এরকম দুবার রিপিট হচ্ছে দুটো দুটো করে, তখন সেটা 101 দিয়ে ভাগ যাচ্ছে। আর যখন দুটো দুটো করে 3বার রিপিট হচ্ছে, তখন সেটা এইটা দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে 3 13 37। বুঝা গেল? 3 13 37, এটা 11 না, এটা হচ্ছে তোমার 7, ভুলে ইয়ে হয়ে গেছে, এটা তোমার 7 হবে। 3 7 13 37, সরি 3 7 13 37, হ্যাঁ ঠিক আছে। বুঝা গেল তাহলে? একটুখানি ইয়ে হবে, কিন্তু এইগুলো আমাদের অঙ্ক করার কোনো কাজে লাগবে না, এগুলো জাস্ট কনসেপ্ট। এগুলো আমরা দেখবো তোমার কোনো একটা সংখ্যা এগুলো কি কি দিয়ে ভাগ যেতে পারে দেখা যাচ্ছে, এরকম দুবার দুবার করে দুটো দুটো ডিজিট করে 3বার রিপিট আছে, তাহলে আমরা সেখান থেকে দেখে বুঝে যাবো যে 3 7 13 37 এদের একটা ফ্যাক্টর হবে। যদি শুধু দুবার থাকে এরকম, তাহলে আমরা বুঝে যাবো যে 101 তার একটা ফ্যাক্টর থাকে। যদি তিনটে তিনটে করে ডবল থাকে, তাহলে আমরা বুঝে যাবো যে ওখান থেকে 1001 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটা। বুঝা গেল? তো এইগুলো আমাদের কাজে লাগবে। আরেকটা যেটা বলে দেওয়া দরকার, যে প্রিপারেশনের ব্যাপারে, যেটা আমি যেগুলো করাচ্ছি সেইগুলোকে তোমরা একটু হাতে লিখে প্র্যাকটিস করো। হাতে লিখে প্র্যাকটিস করো। আর আরেকটা জিনিস বলবো, অনেকের একটা ভুল ধারণা আছে। সেই ভুল ধারণাটা কি? প্রথমে আমরা যেটা ফেজ 1 বা টিয়ার 1, সেইটাকে আমরা প্রথমে তার লেভেলের কোশ্চেন প্রথমে করব, তারপরে এটাকে যদি আমরা পাস করে যাই, তারপরে যে আমরা 2 থেকে 3 মাস বা 4 মাস সময় পাবো, সেখানে আমরা টিয়ার 2 যে লেভেল বা ফেজ 2 যে লেভেল, সেই লেভেলের প্রিপারেশন নেবো। আমরা কিন্তু সেটা করব না, আমরা প্রথম থেকেই সব একবারেই শিখবো। ওই কারণে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে ও একটুখানি বড্ড বেশি ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু সিজিএল সিএইচএস এর এনটিপিসির ক্ষেত্রে এইটুকু তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে? এটুকু তো তোমাদের নিতে হবে। আর যে শেষ পর্যন্ত থাকবে সে কিন্তু পেয়ে যাবে, তার কিন্তু কোনো অসুবিধা হবে না, আমি যতদূর জানি বা যতটুকু করাচ্ছি। সুতরাং তোমাদের অত চাপের কিছু নেই, জাস্ট চুপচাপ মুখ বুজে সহ্য করে যাও। মাঝখানে যেন ড্রপ আউট হয়ে যাও না ক্লাস থেকে। 2-3টে ক্লাস করলাম, তারপরে আর করলাম না, বড্ড টাফ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কিছু হবে না, কাজের কাজ হবে না। যারা শেষ পর্যন্ত ধরে পড়ে থাকবে, যতগুলো ক্লাস নেব তাদের ক্ষেত্রে কিন্তু কাজের কাজ হবে। আর যারা মনে করবে যে ওই টিয়ার 1 টিয়ার 2 আলাদা আলাদা করে করবো, আগে টিয়ার 1টাই তো পাস করে নিই, তারপর পরেরটা পরে দেখা যাবে, ওরমভাবে কিন্তু হয় না। আচ্ছা, তারপরে আমরা এই জায়গাটা দেখি। আমরা ভগ্নাংশকে ছোটবেলা পৌনঃপুনিক দিয়ে লিখতাম, মনে আছে? 0.3 পৌনঃপুনিক। আমরা সেটাকে বার দিয়েও লিখি, এখানে যেরকম বার দিয়ে লিখেছি, বার দিয়ে লিখছি, এর মানে আমরা কি বলতাম? 0.3, এই 3টা অসীম সংখ্যক বার রিপিট হয়েই যাচ্ছে, যতগুলো হচ্ছে রিপিট হয়েই যাচ্ছে, ঠিক আছে? বা ধরো এটাকে আমরা লিখতাম ধরো 31, এর মাথায় বার, তার মানে কি 313131 করে রিপিট হয়েই যাবে। বা ধরো আমরা এরকম করতাম 0122 এর মাথায় বার, তাহলে এটা কি হবে? 0.01222, যেটার মাথায় বার থাকবে বা যেখান থেকে যতদূর বার থাকবে শুধু সেইটুকুই রিপিট হবে। 0.12313 এর মাথায় বার আছে, তার মানে 0.12 যেখানে আছে থাকবে, 313 থেকে এইটা পুরোপুরি রিপিট হবে, 313 313 313, কারণ ওদের মাথায় বার আছে। বোঝা গেল? তো আমরা এখানে ওই জিনিস করতে আসিনি, আমরা এখানে শিখতে এসেছি যে এই যে বার যেগুলো আছে, দশমিক ভগ্নাংশ যেগুলো বারবার রিপিট করবে, তা এইগুলোকে আমরা ভগ্নাংশে পরিণত করব। কি করে ভগ্নাংশে পরিণত করব? কি করে ভগ্নাংশে পরিণত করব সেটা আমরা দেখবো। এগুলো
3, 4 এর অঙ্ক, ঠিক আছে? 3, 4 এর অঙ্ক আমরা সেটা আবার দেখবো ছোটবেলার মতো দেখবো। আমরা ছোটবেলা কি বলতাম? ছোটবেলা আমরা বলতাম যে এই যে দশমিক যেটা আছে, এই দশমিক থেকে পৌনঃপুনিকের শেষ মাথা মানে যত অব্দি পৌনঃপুনিক আছে তত অব্দি কটা ডিজিটের জায়গা পড়ছে? আমরা দেখতে পাচ্ছি একটাই ডিজিট দশমিক থেকে শেষ পৌনঃপুনিক পর্যন্ত একখানাই ডিজিট পড়ছে। তাহলে আমরা কি করব এর সাথে? এর সাথে তত গুণ করব। তত গুণ করবো মানে একের পিঠে ততগুলো শূন্য দিয়ে আমরা গুণ করব। কি বললাম আরেকবার বলছি, পয়েন্ট যেটা আছে আর পৌনঃপুনিক যেখানে শেষ আছে, এখানে তো একটাই ঘর আছে, সেখানে পৌনঃপুনিক আছে বা বার আছে। তাহলে আমরা কি করব, পয়েন্ট থেকে ওই বার পর্যন্ত যে কটা ডিজিট আমরা পাচ্ছি, এখানে একটাই ডিজিট আমরা পাচ্ছি, তো তার সাথে আমরা কি করব, একের পিঠে ততগুলো শূন্য দিয়ে আমরা গুণ করব। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু 10 দিয়ে গুণ করছি, পয়েন্ট এক ঘর ডান দিকে সরে যাবে, ভাগ হলে বাদিকে সরে, গুণ হলে ডান দিকে সরে, তাহলে ঠিক হচ্ছে 3.333 এরকম করে রানিং হয়ে যাবে। তারপর আমরা কি করতাম ছোটবেলা, যেটা ছিল সেটাকে এবার 1 দিয়ে গুণ করতাম। 1 দিয়ে গুণ করলে কত হচ্ছিল, যে জিনিসটা ছিল সেটাই রয়ে গেল। এবার এদেরকে কি করতাম, আমরা বিয়োগ করতাম। বিয়োগ করলে কি লিখতাম, 10 থেকে 1 বিয়োগ করব, আর এখান থেকে পুরো সব বাঁদিকের ডান দিকের এগুলো সব বিয়োগ হয়ে কি পড়ে থাকছে, এখানে শুধু পয়েন্টের পাশে 3 পড়ে থাকছে। এগুলো তো সব কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এরকম করতে করতে ওখান থেকে কাটতে কাটতে আসতে এখানে 3 পড়ে থাকছে। তার মানে এখানে কি হচ্ছে, 0.3 এর মাথায় বার মানে 3 বাই, এটা এপাশে গুণ হয়ে রয়েছে, মানে এপাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তারপরে 3 1 3, 3 3 9, মানে এটা 1 3, 0.3 মাথায় বার মানে এটা ভগ্নাংশে কি করে আনলাম, এইভাবে আনলাম। এবার পরীক্ষার সময় তোমরা এইভাবে করবে, তোমরা পরীক্ষার সময় এইভাবে করবে না, তোমরা কিভাবে করবে আমি সেটা বলে দিচ্ছি। আরেকটা উদাহরণ দিই, তারপর যাচ্ছি পরীক্ষা কিভাবে করবো। ধরো এখানে আছে 0.321, পুরোটার মাথায় ছেড়ে দাও, 1 নেই, দুটো আছে, 32। এটা কি করবে, কিভাবে লিখবো, 0.323232, যদি 32 মাথায় বার আছে পুরোটা, তাহলে 32 রিপিট করবে বারবার। একটু আগে কি বললাম, পয়েন্ট থেকে লাস্ট পৌনঃপুনিক পর্যন্ত বা লাস্ট বার যেখানে শেষ হয়েছে সেখান থেকে কতগুলো ডিজিট পাচ্ছি আমরা, দুটো ডিজিট পাচ্ছি, একটা দুটো। তাহলে এই সংখ্যাটাকে কি করব, একের পিঠে ততগুলো জিরো দিয়ে, মানে এখানে দুটো ঘর পেয়েছি বলে একের পিঠে ততগুলো জিরো দিয়ে গুণ করে আমরা এখানে বসাবো। কি করে বসাবো, 100 দিয়ে গুণ হচ্ছে মানে পয়েন্ট আবার দুবার কোন দিকে সরবে, ডান দিকে সরবে। তাহলে 0.3232, এটা অসীম সংখ্যক বার চলছে, 3232 এরভাবে চলছে। আচ্ছা, তারপরে দ্বিতীয়বার কত দিয়ে গুণ করব, দ্বিতীয়বার আগের বার ভালো করে বলিনি, এবার আবার বলছি, দ্বিতীয়বার কি করব, প্রথমটা কি জানতে চেয়েছিলাম, ভালো করে দেখো, প্রথমটা পয়েন্ট থেকে শুরু করে পৌনঃপুনিক শেষে কোথায় থামছে, তার মাঝখানে কতগুলো ডিজিট আছে, দুটো, একের পিঠে ততগুলো নিয়ে গুণ করেছি। এবার দ্বিতীয়বার কি করব, পয়েন্ট থেকে শুরু করে যে প্রথম যেখানে বার শুরু হয়েছে, ঠিক আছে, প্রথম যেখানে বার শুরু হয়েছে তার মাঝখানে কতগুলো ডিজিট আছে, একটাও ডিজিট নেই তো। এই যে পয়েন্ট এখানে শুরু হচ্ছে, এখানে শুরু হচ্ছে পয়েন্ট, আর প্রথম যে তোমার বার যেখানে আছে সেটা এখান থেকে শুরু হচ্ছে, এর মাঝখানে একটাও ডিজিট নেই তো। তাহলে আমরা কি করব, যে 0.32 এর মাথায় বার, এখানে একের পিঠে ওই কারণে একটাও শূন্য আমরা বসাইনি, এখানে পয়েন্ট থেকে লাস্ট বার পর্যন্ত দুটো ডিজিট পেয়েছিলাম বলে একের পিঠে দুটো শূন্য বসেছিলাম। এখানে পয়েন্ট থেকে ফার্স্ট পৌনঃপুনিক পর্যন্ত এর মধ্যে একটাও ডিজিট নেই, তাই আমরা একের পিঠে একটাও শূন্য বসাইনি। তাহলে যা আছে তাই বসে যাবে, 0.323232 এরকম করতে করতে। তাহলে এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, 0.32 বার 100 বিয়োগ 1, এটা কত হচ্ছে, 32ই হচ্ছে। এগুলো সব কেটে যাচ্ছে, বিয়োগ করলে 32 বসে যাচ্ছে, এটা বিয়োগ করছি আমরা সবসময় তাই করি। তাহলে এটা কত হচ্ছে, 0.32 মাথায় বার মানে 32/99। একটা জিনিস ভালো করে দেখো, এবার এইটার এর মধ্যে মিলটা দেখো। দেখো এখানে তোমার প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, 3 দেওয়া ছিল, দেখো এরও কিন্তু ওপরে 3 হয়েছে। এখানে প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে 32 দেওয়া ছিল, দেখো এরও কিন্তু মাথায় 32ই হয়েছে। এইবার এখানে দেখো শেষে কত হয়েছে, 9 হয়েছে, এর শেষে কত হয়েছে, 99 হয়েছে এর শেষে। এটা কি করে বুঝবো,
পয়েন্টের পরে দেখো যতগুলোর মাথায় বার আছে এখানে ততগুলো নয় হয়েছে, এখানে একটার মাথায় বার আছে বলে এখানে একটা নয় হয়েছে, এখানে দুটোর মাথায় বার আছে বলে এখানে দুটো নয় হয়েছে। আমরা জেনারেলি কিভাবে লিখবো এটাকে? জেনারেলি আমরা এইভাবে লিখবো, 0. এর মাথায় বার, তার মানে এটা কি হবে, a বাই একটা নয়। দেখো এখানে বোধহয় আমি লিখেও রেখেছি আগে থেকে, এই যে উপরে আবার আমি লিখে দিচ্ছি। তারপরে কি, 0. দুটোর মাথায় বার মানে সেই দুটো সংখ্যাই, তারপরে 99, কেন কি 100 থেকে 1 বিয়োগ যাবে, এই 100 থেকে এই 1 বিয়োগ যাবে 99। যদি 0.3টের মাথায় বার হতো তাহলে কি আসতো, এ বি সি বাই 3টে নয় আসতো, কারণ এখানে কি হতো, হাজার, এখানে কি হতো, হাজার হতো, হাজার থেকে তখন আমি 1 বিয়োগ করতাম। হাজার কেন হতো, এখানে প্রথম পৌনঃপুনিক থেকে, সরি প্রথম পয়েন্ট থেকে শেষ বার যেখানে আছে সেই অবধি কটা ডিজিট হচ্ছে, 3টে ডিজিট, তাই একের পিঠে 3টে শূন্য বসেছে। আর প্রথম যে তোমার পয়েন্ট আছে সেখান থেকে প্রথম যে তোমার বার যেখানে শুরু হচ্ছে তার মাঝখানে কটা ডিজিট আছে, একটাও নেই, তাই একের পিঠে একটাও শূন্য বসেনি। মনে রাখার সুবিধার্থে বললাম। এরকম যদি আরো দেয়, এরকম যদি না হয়, ওরকম যদি না হয়, যদি সংখ্যাটা এরকম থাকে, ধরো 0.232 এর মাথায় বার, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ধরো এরকম লেখা আছে 0.a b c, এই বিসির মাথায় বার আছে, এগুলোকে আমরা কিভাবে লিখবো, abc মাইনাস এ বাই, এবার আবার চালাকি করব আমরা, কি এখানে দেখতে পাচ্ছি এখানে হাজার হচ্ছে, পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে শেষ পর্যন্ত কতটা, হাজার, আর পয়েন্ট থেকে প্রথম যে বার যেখানে শুরু তার মাঝখানে কটা আছে, একটা ডিজিট আছে, তাহলে একের পিঠে একটা শূন্য। তাহলে এটা কত হচ্ছে, এবিসি মাইনাস এ, হ্যাঁ 990। দেখো এটাকে কি করে মনে রাখবে, ধরো এখানে যতগুলোর মাথায় বার আছে এখানে ততগুলো নয়, আর বার আর পয়েন্টের মাঝখানে যতটা গ্যাপ আছে সেই কটা ছিল। যদি আমি আরেকটা সংখ্যা এরকম লিখি 0.a b c, ঠিক আছে, যদি সির মাথায় শুধু বার থাকে তাহলে আমরা কি লিখবো, abc বিয়োগ সি, এখান থেকে কি করব, বোঝাই যাচ্ছে যে হাজার হবে, বিয়োগ এখান থেকে কত আছে, 100 হবে। কি করে বুঝলাম হাজার হবে, পয়েন্ট থেকে শেষ পৌনঃপুনিক পর্যন্ত কটা ঘর পড়ছে, 3টে, তাই একের পিঠে 3টে শূন্য। আচ্ছা পয়েন্ট থেকে পৌনঃপুনিক যেখান থেকে শুরু তার মাঝখানে কটা ডিজিট পড়ছে, দুটো ডিজিট পড়ছে, তাই একের পিঠে দুটো শূন্য। তাহলে এটা কত হচ্ছে, এবিসি বিয়োগ সি, আর এখানে হাজার থেকে 100 বিয়োগ করলে কত হচ্ছে, 900। দেখো এখানে কটার মাথায় বার আছে, একটার মাথায় বার আছে, তাই এখানে একটাই নয় বসেছে, আর বার আর পয়েন্টের মাঝখানে কটা ডিজিট আছে, দুটো, তাই এখানে দুটো শূন্য বসেছে। বলো কি বোঝা গেল, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা কি আমি বোঝাতে পেরেছি? যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা কি বোঝানো গেছে, যে এইগুলোকে আমরা এত কিছু যোগ বিয়োগ করে না করে কিভাবে করব? এখানে আমরা কি দেখলাম, এখানে যে সংখ্যাটা আছে টোটালটার মাথায় যদি বার থাকে, টোটালটার মাথায় যদি বার থাকে সেটাই টোটালটা বসে যাবে, বসে গিয়ে যেহেতু সবকটার মাথায় বার আছে ততগুলো নয়, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে আরেকটু অ্যাডভান্সে কি এলাম, আরেকটু অ্যাডভান্সে এলাম এইখানে, আরেকটু অ্যাডভান্সে কোথায় এলাম, এই যে এইখানে এলাম। দেখো এখানে প্রথমে পুরোটা নেব, নিয়ে যেটুকুর মাথায় বার নেই সেটাকে বিয়োগ করব, বিয়োগ করার পরে কি দেখলাম, এখানে যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয়, আর যেটার মাথায় নেই ততগুলো শূন্য। যতগুলোর মাথায় বার আছে একটা, এখানে একটা নয়, যতগুলো নেই ততগুলো শূন্য। আর এগুলো বিয়োগ করে যেরকম হবে করলে দেখতে পাবে, এটা বোঝা গেল? অনেক টাইম নেওয়া হয়ে যাচ্ছে, সোজা ছোটখাটো জিনিসে ফ্রি পড়ে অঙ্ক এগুলো। এই অঙ্ক করতে গিয়ে একবার আমি কেস খেয়ে গেছিলাম, সেরকম কেস খেয়ে গেছিলাম আমাদের কলেজের বোধহয় ফার্স্ট ইয়ারে আমাদের এইচওডি কোনো একটা থিওরি, কোনো একটা থিওরি এরকম দিয়েছে, এখানে বলছে যে এর মাথায় এরকম কতগুলো নয় হবে, এখানে কতগুলো নয় হবে না এখানটায় কতগুলো জিরো হবে, এরকম কিছু একটা থিওরি, সেটা থিওরিটা করাবে। বোর্ডে উনি ক্লাস করাচ্ছেন, তো আমাদের যে অ্যানালিসিসের যে বই ছিল তার ভেতরে এরকম কোনো থিওরি ছিল না। তো আমি যেহেতু সেই সময় অনেক আগে থেকে পড়াই, ছোটবেলা থেকেই পড়াই, তো আমি যেহেতু সেই সময় বাচ্চাদের পড়াতাম আমি জানি। তো আমি এই যে প্রথমে এই যে উদাহরণটা, এই যে উদাহরণ,
এই উদাহরণটাই দিয়েই একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, দেখুন স্যার এরকম এরকম যদি হয় এরকম এরকম হতে পারে। তিনি তো প্রচণ্ড চটে গেলেন, আমাকে বললেন যে হ্যাঁ তুমি অন্য মাস্টারের কাছে পড়ে এসছো। তারপরে দিয়ে জানতে পারলো যে না আমি কোথাও পড়ি না। তারপরে বললো হ্যাঁ, মানে ওনার তো নিজের প্রতি একটু কনফিডেন্স এসে উনি বললেন যে হ্যাঁ তাহলে আমার নোটপত্র মার্কেটে পাওয়া যায়, তুমি তাহলে সেই নোটপত্র পড়ে এসছো। যাই হোক, তো ব্যাপার হচ্ছে ওভার কনফিডেন্ট টিচার। আর কি দুর্ভাগ্য। যাই হোক, পারফেক্ট নাম্বার, একটা সংখ্যাকে পারফেক্ট নাম্বার কখন বলা হবে? একটা সংখ্যাকে পারফেক্ট নাম্বার কখন বলা হবে, দেখো প্রথমেই ছয় যে 6 আছে এর ফ্যাক্টরগুলো কি কি দেখি। 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 6কে 6 দিয়ে ভাগ করা যায়। এইবার 6কে যে 6 দিয়ে ভাগ করা যায় এটাকে আমি আলাদা রাখছি। 6কে যে 3 দিয়ে ভাগ করতে পারছি, 1 দিয়ে ভাগ করতে পারছি, 2 দিয়ে ভাগ করতে পারছি, এদেরকে আমি আলাদা রাখছি। যদি এদেরকে যোগ করি তাহলে কত হচ্ছে, দেখো 6ই হচ্ছে। বুঝতে পেরেছো? ধরো এই যে 28, এই যে 28কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1, 28কে 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, 14 দিয়ে ভাগ করা যায়, 28 দিয়ে ভাগ করা যায় 28কে। এর মধ্যে থেকে যদি তুমি এইটুকু বাদ দিয়ে দাও, শুধু 2 আর 3, 3 7, 7 দুগুণে 14, 8 14, কত হচ্ছে? 88 হচ্ছে। এবার এখানে প্রশ্নটা করে দেখো, তাহলে একটা সংখ্যাকে পারফেক্ট সংখ্যা কখন বলা হবে? ইফ দ্য সাম অফ দ্য ফ্যাক্টরস, ফ্যাক্টরগুলো সাম করলে কি হবে? যোগ করলে এই সংখ্যাটাই পাওয়া যাবে। ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস বলেছে ইনক্লুডিং, যদি ইনক্লুড করো তাহলে টয়েস হবে, মানে এই 6 আর 6 যোগ করলে কত হচ্ছে? 12, মানে এই যে 6 আসল যে 6 সংখ্যাটা, এই যে 6 আসল যে সংখ্যাটা তার দেখো ডবল হয়ে গেছে। এই যে 28, এখানে ধরো 28 তো একটা ফ্যাক্টর, এই 28টাও যদি আমি যোগ করতাম তাহলে ডবল হয়ে যেত না 28-এর? সেটাই বলেছে, যদি যে সংখ্যা দিয়ে ভাগ করছো যদি সেই সংখ্যাটাকেও ধরো, যদি এই 6কেও ধরো, এই 28কেও ধরো, তাহলে কি হবে? এদের যোগফল ডবল হয়ে যাবে। আর যদি না ধরো, যদি এক্সক্লুড করো, তাহলে কি হবে? ইকুয়াল হবে। এদের যোগফল কি হবে? 88 হবে। তাহলে এদেরকে কি বলা হবে? পারফেক্ট নাম্বার। এটা কোনো একটা টাইমে এসেছিল, তা তোমরা এই 4টেই মাত্র মনে রাখতে পারো। সবাই সব সংখ্যা এরকম পারফেক্ট নাম্বার হয় না, এই 4টে আছে, তার মধ্যে প্রথম 3টে তো মনে রাখতেই পারো, অসুবিধার কিছু নেই। 6, 28 আর 496। বুঝে গেল? তাহলে পারফেক্ট নাম্বার কারা হবে? যাদের যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলোকে যোগ করলে কত হবে সেই সংখ্যাই হবে। আর যদি যে সংখ্যা দিয়ে ভাগ করছো সেই সংখ্যাটাকেও যদি ধরো তাহলে যোগফল কত হবে? ডবল হয়ে যাবে। এই হচ্ছে পাতি বাংলা জিনিস। তারপরে দেখো এখানে কি বলেছে যে স্কোয়ার রুটের ডিজিট কতগুলো হবে? n নাম্বার অফ ডিজিট। এখানে n কি? নাম্বার অফ ডিজিট। ধরো কথার কথা, ধরো 25, 25টাকে আমরা কি করে পাই? 25টাকে আমরা কি করে পাই? 5-এর স্কোয়ার করলে আমরা পাই ধরো 25। আচ্ছা ধরো 11-এর স্কোয়ার করলে আমরা পাই ধরো 121। এখানে বলেছে এদের যে স্কোয়ার রুট, এই 25-এর 5-এর স্কোয়ার যেরকম 25, 5-এর স্কোয়ার এটা যেরকম 25, 25-এর স্কোয়ার রুটও তো সেরকম 5। তা আমরা জানি 25-এর কতগুলো ডিজিট আছে? 25-এর দুটো ডিজিট আছে। ঠিক আছে? তাহলে 25-এর দুটো ডিজিট আছে, এর স্কোয়ার রুটে কতটা ডিজিট থাকবে কি করে পাবো? 2 দিয়ে ভাগ করে দেবো ডাইরেক্ট। তাহলে কত হবে? একটা, দেখো একটাই ডিজিট আছে। সেটাই ওখানে বলেছে, যদি জোড় সংখ্যক থাকে, n যদি জোড় হয়, n যদি জোড় হয়, এই যে জোড় যদি হয় তাহলে কি হবে? n মানে কি? nটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে স্কোয়ার যে সংখ্যাটা, এই স্কোয়ারে কতগুলো ডিজিট আছে। এখানে দুটো ডিজিট আছে মানে জোড় সংখ্যা আছে। তাহলে এই যে স্কোয়ার রুট, এই যে স্কোয়ার রুট, এতে কতগুলো ডিজিট থাকবে? ওই জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যেটা থাকবে সেটা। কিন্তু যদি এখানে এরকম বিজোড় সংখ্যা থাকে, 121, 121-এ 3টে ডিজিট আছে, একটা, দুটো, 3টে, তাহলে আমরা কি করব? যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা তার সাথে 1 যোগ করব, 1 যোগ করে তারপর 2 দিয়ে ভাগ করব। 3 আর 4, 4 থেকে 2 ভাগ করে দিলে 2 হয়। তাহলে দেখো এখানে স্কোয়ার রুটে দুটো ডিজিট আছে। বুঝে গেল? এগুলো আমরা ওই যে যখন অপশন অপশন বিচার করে, সবসময় তো অঙ্ক করতেই হবে, ক্যালকুলেশন করতেই হবে পরীক্ষা, এরকম তো ব্যাপার নেই। আমরা যখন অপশন বিচার করব, অপশন বিচার করার সময় ম্যাক্সিমাম এইসব লাগবে। এই এত যে থিওরি পড়েছে এগুলো অঙ্ক করার জন্য, এগুলো কোনো কিছু তো অঙ্ক করতে কাজে লাগবে না। ম্যাক্সিমাম কাজে লাগবে আমরা অপশন যখন অ্যানালাইজ করব, অপশন যখন বাদ দেবো তখনই কাজে লাগবে। বোঝা গেল? আচ্ছা তারপরে এখানে দেখো পরের ইয়েতে কি বলেছে, বলেছে লাস্ট ডিজিট, একটা স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট কি হতে পারে?
একটা স্কোয়ার নাম্বার ধরো আমি এখানে লিখছি স্কোয়ার নাম্বারগুলো। কি কি আছে স্কোয়ার নাম্বার? প্রথমে 1-এর স্কোয়ার হচ্ছে 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, মানে আচ্ছা লিখেই দিই, দরকার নেই। 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার ধরো 25, 6-এর স্কোয়ার ধরো 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, 10-এরটা ছেড়েই দিলাম, তো ধরে নাও 10-এর স্কোয়ার ধরো 100। এদের ইউনিট ডিজিটে কি কি আছে? 1 আছে, ধরো এখানে 1 আছে, তার মানে ইউনিট ডিজিট দেখো 0 0 আছে, তো বলছে কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার তার ইউনিট প্লেসে কি কি থাকতে পারে? শূন্য পাওয়া গেছে, শূন্য এই যে আছে, শূন্য আছে, তারপরে 1 পাওয়া গেছে, তারপরে 4 পাওয়া গেছে, দেখো 4 পাওয়া গেছে, 5 পাওয়া গেছে, তারপরে এখানে দেখো 6 পাওয়া গেছে, তারপরে এখানে দেখো 9 পাওয়া গেছে, দেখো 2, 3, 7, 8 এগুলো কিন্তু পাওয়া যায়নি। তাহলে সবসময় কি মনে রাখবে, যখনই পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে তার যে ইউনিট ডিজিট, সেই ইউনিট ডিজিটে কি কি থাকতে পারে? শূন্য থাকবে, 1 থাকবে, 2, 3 থাকবে না, 4, 5, 6 থাকবে, 7, 8 থাকবে না, আর 9 থাকবে। বুঝা গেল? যদি বলো যে 10 অব্দি নিয়েছি, এখানে তো 10-এর পরে আরো আছে, 11 স্কোয়ার আছে, 12 স্কোয়ার আছে, সেই আবারই একই রিপিট হবে। 11 স্কোয়ার মানে 121, মানে সেই 1 চলে এলো। 12 স্কোয়ার মানে 144, মানে ধরো 4 চলে এলো। 13 স্কোয়ার 169, 9 চলে এলো, এরকম ভাবে রিপিটই হবে। বুঝে গেল? তাহলে পারফেক্ট স্কোয়ারের যে সংখ্যাগুলো আছে, এটা বিরাট বড় সংখ্যা বলে দিলে সেটা পারফেক্ট স্কোয়ার, বা কোনো উত্তরে তুমি বুঝতে পারছো যে সেটা পারফেক্ট স্কোয়ার। এবার তুমি অপশানে দেখছো, অপশানে দেখা যাচ্ছে একটা অপশানের উপরে তোমার একটা অপশানের ইউনিট ডিজিট 3 লেখা আছে, তখন তুমি বুঝতেই পারছো যে এটা তো অপশান হবেই না, অপশানের মধ্যে থেকে বাদ চলে গেল ওটা, কারণ পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট তো 3 হবে না, তাই না? তারপরে দেখো লাস্ট 2 ডিজিট অফ এনি পারফেক্ট স্কোয়ার নাম্বার। বলছে কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের লাস্টের দুটো ডিজিট সবসময় 1 থেকে 24 পর্যন্ত যে সংখ্যাগুলো স্কোয়ার হয় সেইগুলোই হয়, অন্য কিছু হয় না। একটা উদাহরণ দিচ্ছি দেখো, ধরো 324 না, আচ্ছা 324ই না, 24 না, ধরো 300, আচ্ছা 24ই ধরো, প্রথমে যখন বলেছি 24ই, 324 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 থেকে 24 পর্যন্ত যে কোনো সংখ্যা হবে বলেছি, তো 324কে আমরা কি করে লিখতে পারি? ধরো 300 যোগ 24ও লিখতে পারি, এটাকে আমরা এর স্কোয়ার বার করছি, এইভাবেও লিখতে পারি। অথবা আমরা কি লিখতে পারি, 300, sorry, 325 বিয়োগ 1, এইভাবেও লিখতে পারি আমরা। তাহলে যদি আমরা এইভাবে লিখি তাহলে এটা কত হচ্ছে? 300 স্কোয়ার প্লাস 2 ইন্টু 300 ইন্টু 24 যোগ এটা 24-এর স্কোয়ার। আর এটা কিভাবে লিখতে পারি? 325-এর স্কোয়ার বিয়োগ বিয়োগ 2 ইন্টু 325 ইন্টু 1 যোগ 1 স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এখানে দেখো, এই যে 0 0 এদের যে স্কোয়ার হবে, এখানে দুটো জিরো আছে মানে কি, এটা যখন স্কোয়ার হবে এখানে 4টে জিরো হয়ে যাবে, সংখ্যা যা থাকে থাক, সংখ্যার কথা আমি ধরছি না, এখানে আগে সংখ্যা যা থাকে থাক। আচ্ছা, তাহলে এই পোর্শনটা গেল। এই পোর্শনে দেখো, এখানে গুণ করে এখানে সংখ্যা যা হয় হোক গে যাক, কিন্তু এখানে শেষে দুটো জিরো হবে, বুঝে গেল? আর এখানে 24-এর স্কোয়ার। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এর যে লাস্টের যে দুটো ডিজিট, এখানে কি বলেছে, লাস্ট 2 ডিজিট অফ এনি পারফেক্ট স্কোয়ার নাম্বার, যত বড় পারফেক্ট স্কোয়ার নাম্বারই হোক না কেন, এদের যখনই যোগ করব, এই যে 24-এর যে স্কোয়ার করে যে সংখ্যাটা বেরোবে, সেই সংখ্যাটার প্রথম লাস্টের যে দুটো ডিজিট আছে, সেই ডিজিটগুলো এদের সাথে তো যোগ হবে, এদের তো সবার শূন্য আছে, তাহলে কি এর নিশ্চয়ই যে সংখ্যাগুলো আছে লাস্টের যে দুটো ডিজিট আছে সেগুলোই নিশ্চয়ই হবে। আমরা এইভাবে করব না, আমরা সবসময় কিভাবে করব, এইভাবে করব। আমি এটা কেন দেখালাম, ওই কারণে দেখালাম, কারণ এখানে আমাকে ক্যালকুলেশনে অনেক বড় হয়ে যাবে, আমার এখানে যেহেতু 0 0 আছে, আমরা এইভাবে করবো, বোঝা গেল? আমি ওইটা দেখানোর জন্যই এটাকে লিখলাম। আরেকটা সংখ্যা ধরো, আরেকবার একটা ছোট দেখিয়ে দিই। ধরো এখানে আরেকটা সংখ্যা ধরো 300, আচ্ছা এখান থেকে তো আমি বললাম যে 0 থেকে 24, 1 থেকে 24 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, তো আমি 24-এর বেশি নিচ্ছি, 164। এটা আমরা কি লিখবো, 200 বিয়োগ তোমার 36, এরকম ভাবে লেখা যাবে, 200 বিয়োগ 36।
তাহলে যখনই এর স্কোয়ার করবো এর স্কোয়ার হবে, এর দেখো 200 স্কোয়ার বিয়োগ 2 ইন্টু 200 ইন্টু 36, এর হচ্ছে কি তোমার 36 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি দেখছি দেখো, এরও তাই, এর বেলাও শেষের যে 4টে ডিজিট সেই 4টে ডিজিট শূন্য হচ্ছে, এর শেষের 4টে ডিজিট, 4টে না 2টো ডিজিট, সেই 2টো ডিজিট 0 হচ্ছে। আর এর তাহলে লাস্ট 2টো ডিজিট কত হবে? এখানে যারা হবে তারাই হবে, তাই নয় কি? এর যখনই দেখতে পাচ্ছি যে আমরা যে 200 স্কোয়ার এর 4টে শূন্য আছে শেষে, এর শেষে কতগুলো আছে? এর শেষে 2টো শূন্য আছে। আর এর এখানে কত হচ্ছে? 36 এর স্কোয়ার। তাহলে এর প্রথম যে 2টো ডিজিট আছে এককের ঘরে আর দশকের ঘরে যা আছে তা বসবে এর সংখ্যা থেকেই, বসবে 36 এর স্কোয়ার থেকে। বোঝা গেল? ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম যে যত বড়ই সংখ্যা হোক না কেন তার ইউনিট ডিজিটে কি কি থাকতে পারে? ইউনিট ডিজিটে 1 থেকে 24 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তারই সবসময় স্কোয়ার বসবে। এই কারণে আমরা যখনই মুখস্থ করবো 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবো। বুঝা গেল? গেল। অনেকে আবার মনে মনে প্রশ্ন হতে পারে যে স্যার এখান থেকে এইটাকে তো বিয়োগ করব, তো বিয়োগ করো না, তুমি এখান থেকে অনেকগুলো সংখ্যা আছে, এখানে 4টে শূন্য আছে, আর এখানে অনেকগুলো সংখ্যা আছে, এখানে ধরো 4টে শূন্য ছিল আর এখানে 2টো শূন্য আছে, তুমি যাই বিয়োগ করো না কেন এখানে তো সেই 2টো শূন্য থেকেই যাবে, তারপর তো বিয়োগের ফল এখানে যা আসবে আসবে। তার সাথে তুমি এই যে 36-এর যে স্কোয়ার এর যে ইউনিট ডিজিট যেটা শেষে হবে, যে সংখ্যাগুলো হবে তাদের যখনই তুমি যোগ করবে তখন তো এই 36-এর যে ইউনিট ডিজিট সেই দুটোই তো হয়ে যাবে এখানে, না? বোঝা গেল? তারপরে এখানে আমরা আরেকটা জিনিস কি দেখবো বলেছে, এনি পারফেক্ট স্কোয়ার নাম্বার ওয়েন ডিভাইডেড বাই 9 রিমাইন্ডার 0, 1, 4, 7। এটা মাথায় রাখবে। কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার তাকে 9 দিয়ে ভাগ করলে কি কি রিমাইন্ডার থাকতে পারে? 0, 1, 4 আর 7। কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার যখনই সেটাকে 9 দিয়ে ভাগ করা হবে সেটা কি হতে পারে? অবশ্যই যেন সেটা গ্রেটার দেন 4 হবে। পারফেক্ট স্কোয়ার নাম্বার গ্রেটার দেন 4 হতে হবে, নাহলে হবে না। 9 কে তো 4 দিয়ে ভাগ করতে হবে না। ঠিক আছে, 4-এর পরে কি আছে? তারপরে মানে 2, তারপরে 3। 3-এর স্কোয়ার মানে কত হচ্ছে? 3-এর স্কোয়ার মানে 9। এটা তোমার যখনই 9 দিয়ে ভাগ করবে রিমাইন্ডার কত হচ্ছে? 0। তারপরে 4-এর স্কোয়ার মানে কত? 16। সেটাকে যখনই 9 দিয়ে ভাগ করছে কত হচ্ছে? 7 হচ্ছে রিমাইন্ডার। তারপর 5-এর স্কোয়ার কত হচ্ছে? 25। 25টাকে যখনই ভাগ করছে তখন তোমার কত হচ্ছে রিমাইন্ডার? 9 দুগুণে 18, 7 হচ্ছে। তাই তো? তাহলে যত বড়ই সংখ্যা হোক না কেন কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার যেটাকে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কি কি হতে পারে? 0, 1, 4, 7। এগুলো আমরা অপশন যখন দেখে অঙ্ক করবো তখন আমরা এগুলো দিয়ে কাজে লাগাবো। এমনি কোনো অঙ্কের কোনো পোর্শন না এগুলো, যখনই অপশন আমরা অ্যানালাইজ করবো তখন দেখবো। আর একটা কি কথা হবে এখানে, থিওরি কি আছে? দ্য স্কোয়ার অফ এনি অড নাম্বার ওয়েন ডিভাইডেড বাই 8 অলওয়েজ হ্যাভ আ রিমাইন্ডার অফ 1। ধরো কোনো একটা অড নাম্বার, এটা কিন্তু অড নাম্বারের কথা বলা হচ্ছে, ওটা কিন্তু অন্য যে কোনো সংখ্যার কথা বলা হচ্ছে। এনি পারফেক্ট স্কোয়ার নাম্বার ডিভাইডেড বাই যখন 9 হবে তখন 0, 1, 4, 7 এগুলো রিমাইন্ডার হবে। কিন্তু যদি একটা অড সংখ্যা, সেই সংখ্যাকে তার যদি স্কোয়ার করা হয়, বর্গ করা হয়, সেটাকে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার অলওয়েজ 1 হবে। এইভাবে ধরো কোনো একটা অড নাম্বার 2n + 1, এটা স্কোয়ার করো। এটা স্কোয়ার করলে কত হচ্ছে? ধরো 4n স্কোয়ার প্লাস ধরো 4n প্লাস ধরো 1। এটা 4n কমন নাও, কত হচ্ছে? n + 1 প্লাস 1। যারা এত কিছু বুঝতে পারবে না শুধু থিওরি গুলো মনে রাখবে। তাহলে n যদি ইভেন হয় তাহলে এটা হয়ে যাবে অড, n যদি অড হয় এটা হয়ে যাবে ইভেন, তাই তো? এটা যদি অড হয় এটা ইভেন হয়ে যাবে, এটা যদি ইভেন হয় এটা অড হয়ে যাবে। যাই হোক না কেন, হয় এটা নয় এটা, একটা তো ইভেন আসছেই। ইভেন থাকা মানে শেষে 2 আছে, 4-এর সাথে সেই 2 গুণ করলে কত হচ্ছে? 8 হয়ে যাচ্ছে। যা হবে হবে, 8 হয়ে যাচ্ছে, ধরলাম সেটা এক্স, যা পড়ে থাকছে এক্স তার সাথে 1। তার মানে এই পোর্শনটা 8 দিয়ে ভাগ যদি যাচ্ছে তার মানে কি থাকছে? 1 অ্যাজ এ রিমাইন্ডার থাকছে, 1 অ্যাজ এ রিমাইন্ডার। মানে কোনো একটা, এই যে কোনো একটা অড সংখ্যা, সেই অড সংখ্যার স্কোয়ার করলে কি হবে? যেটা বর্গ বেরোবে সেটাকে যদি 8 দিয়ে ভাগ করো রিমাইন্ডার অলওয়েজ কি বেরোবে? 1 বেরোবে। বোঝা গেল? রিমাইন্ডার অলওয়েজ 1 বেরোবে। ইউনিট ডিজিট। শুরু কর। কটা বাজে? রাত 1:17। ইউনিট ডিজিট তো অনেকক্ষণ ধরে বলতে বলতে তো বুঝতেই পেরেছো। ইউনিট ডিজিট মানে কি? যে কোনো একটা সংখ্যার
যে শেষে যে ডিজিটগুলো থাকে সেগুলোকে এই বলে, ইউনিট ডিজিট এইটাকে বলে। যেমন এককের ঘর বললি ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, দশকের ঘর, ধরো শতকের ঘর, এই এককের ঘরে যে সংখ্যাটা থাকে এটাকে কি বলি আমরা? ইউনিট ডিজিট। এখানে ইউনিট ডিজিটের ভাগ আছে, কিরকম ভাগ আছে? এখানে ধরো একটা করে ভাগ লিখে দিয়েছি সাইকেল, মানে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে যতবার গুণ করো না কেন সেই সংখ্যাটার শেষে, মানে এককের স্থানে কি কি ইউনিট, মানে কি কি তোমার ডিজিট হতে পারে সেইগুলো নিয়ে আমরা এখন একটা ধারণা দেবো। বিরাট বড় বড় কিছু সংখ্যা আছে, তার এককের স্থানে কি কি তোমার ডিজিট হতে পারে, যার জন্য তাদের বর্গ করলে সেখান থেকে কি কি ডিজিট আসতে পারে উত্তরের ইউনিট ডিজিট, সেটা খুঁজলাম। ধরো কোনো একটা সংখ্যা আছে জিরো, জিরো তার শেষে আছে, সেই সংখ্যাগুলোকে যতবারই গুণ করো না কেন শেষে কত আসবে? জিরোই আসবে। একবার, দুবার, তিনবার, চারবার, হাজারবার গুণ করো না কেন একটা সংখ্যা, ধরো 20, 20কে তুমি যতবারই গুণ করো না কেন, যতবার, 1,00,000 বারই গুণ, 1,00,000 বারই তোমরা গুণ করো না কেন, সেখান থেকে তোমরা কি পাবে? শেষে কি পাবে? শূন্যই পাবে ইউনিট প্লেসে। ধরো 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, এদের ইউনিট প্লেসে কত পাবে? একদম শেষে যে উত্তর পাবে তার একদম শেষে কত থাকবে? 1 থাকবে। কেন? কারণ কি, 1কে যতবারই গুণ করো না কেন 1 হয়, 0কে যতবারই গুণ করো না কেন 0 বেরোয়, 5কে যতবারই গুণ করো না কেন 5 বেরোয়, 6কে যতবারই গুণ করো না কেন 6ই বেরোয়। যেমন 5, 5 আর 25, তার সাথে 5 গুণ করলে 125, ইউনিট ডিজিটে কত হচ্ছে? 5ই হচ্ছে, তাই তো? হুম, ইউনিট ডিজিটে কত হচ্ছে? 5 আর 5 গুণ করলে হচ্ছে 25, তার সাথে যদি তুমি আবার 5 গুণ করো হচ্ছে 125, তারপর আবার ইউনিট ডিজিটে 5 হচ্ছে, তার সাথে যদি তুমি আবার 5 গুণ করো 625, তারপর আবার ইউনিট ডিজিটে 5 হচ্ছে, তাহলে 6, 6 এর সাথে 6 গুণ করলে কত? 36, তার সাথে যদি আবার 6 গুণ করো সেই ইউনিট ডিজিটে 6ই হবে। তাহলে কোন কোন সংখ্যা এরকম আছে যারা যদি ইউনিট প্লেসে থাকে তাহলে সেগুলোই আবার উত্তরের ইউনিট ডিজিটে থাকবে? 0, 1, 5 আর 6। এদের তোমরা যতবারই গুণ করো না কেন কোনো একটা বিরাট বড় সংখ্যা তার শেষে যদি 0 অথবা 1 অথবা 5 অথবা 6 যদি থাকে, তুমি যদি 1000বারই তুমি গুণ করো না কেন এদেরও ইউনিট ডিজিটে কি হবে? 0, 1, 5, 6 থাকবে। এদের সাইকেল কি বলে? 1 বলে। কেন? এর সাইকেল 1 বলা যেতে পারে, 2 বলা যেতে পারে, 3 বলা যেতে পারে, 4 বলা যেতে পারে, আমি সাইকেল 1 হিসাবে লিখে রেখেছি। কেন বুঝতে পারবে একটু পরে বলছি। আচ্ছা, তারপরে 4 আর 9, এরপরে কি আছে? সাইকেল 2, তার মধ্যে কি আছে? 4 আর 9। 4 আর 9 এর ক্ষেত্রে দেখো, 4কে দুবার গুণ করো, 4 4 16, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে 16কে তুমি 4 গুণ করবে, তাহলে এবার 3বার গুণ করছি 4কে, সুন্দর করে লিখি এটাকে, সুন্দর করে লিখি। ধরো 4, ঠিক আছে? 4 হলো। এবার 4কে আমরা দুবার গুণ করছি, 4 4 16, আমরা এই একটাকে ধরবোই না, ঠিক আছে? 16, তারপরে 4কে আমরা 3বার গুণ করছি, কত হচ্ছে ইউনিট ডিজিটে? আবার 4 হচ্ছে। 4টাকে আমরা কত গুণ করছি? 4বার গুণ করছি, ইউনিট ডিজিটে আবার কত আসছে? 6 আসছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমি একেবারে লিখলাম, সংখ্যাগুলো লিখলাম না, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না তোমাদের। 416 64 4, শুধু ইউনিট ডিজিট গুলো লিখলাম এখানে, বুঝা গেল? পুরো সংখ্যাটা আর লিখছি না। দেখো, তাহলে আমি কি বলতে চাইছি, যখন ধরো একবার গুণ করছি তখন 4 হচ্ছে, 3বার গুণ করছি তখন 4 হচ্ছে, কিন্তু যখন আমরা দুবার গুণ করছি তখন 6 হচ্ছে, 4বার গুণ করছি তখন 6 হচ্ছে। তার মানে 4 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে কি হবে? ইউনিট ডিজিট কি হবে? 6 হবে। আর 4 এর পাওয়ার যদি অড হয় তাহলে ইউনিট ডিজিট কি হবে? 4 হবে। এইটা কি বোঝা গেল? এই জিনিসটা কি বোঝা গেল? 4 এর পাওয়ার যখন ইভেন হবে, 4 এর পাওয়ার যখন ইভেন হচ্ছে ইউনিট ডিজিট 6, 4 এর পাওয়ার যখন অড হচ্ছে তখন ইউনিট ডিজিট 4 হচ্ছে। 9 এরও একদম এক। ধরো ধরো 9, ইউনিট ডিজিট 9, 9কে দুবার গুণ করো, ইউনিট ডিজিট কত হবে? 81 1। 9কে 3বার গুণ করো, ইউনিট ডিজিট কত হবে? আবার 9, 9কে 4বার গুণ করো,
ইউনিট ডিজিট কত হবে, আবার হচ্ছে গিয়ে 1 হবে। তাহলে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, যখনই কি দেখতে পাচ্ছি যে 9 এর পাওয়ার কি হবে, যখনই অড হবে তখন কি হবে, ইউনিট ডিজিট 9 হবে। 9 এর পাওয়ার যখন ইভেন হবে তখন কি হবে, ইউনিট ডিজিট হবে 1। বলো যেটা বললাম এটা বোঝা গেল কিনা, যেটা বললাম এটা বোঝা গেল কিনা। 4 এর পাওয়ার যখন ইভেন হবে ইউনিট প্লেসে 6 হবে, 4 এর পাওয়ার যখন অড হবে ইউনিট প্লেসে 4 হবে। আচ্ছা 9 এর পাওয়ার যখন ইভেন হবে তখন কি হবে, ইউনিট প্লেসে 1 থাকবে। 9 এর পাওয়ার যখন অড হবে ইউনিট প্লেসে 9 হবে। বুঝা গেল এর সাইকেল 2 কেন, কারণ দেখো যেই 2 নম্বর পার্ট আসছে দুটো দুটো করে এগিয়ে যাচ্ছে, রিপিট হচ্ছে। 4 6 4 6 1 9 1 9, এর কারণে এদের সাইকেল হচ্ছে 2। আর ওদের বেলা কি, ওদের বেলা 1 বলো 4 বলো 2 বলো যাই বলো না কেন সেই ওইটাই হচ্ছে 0 1 5 6। এতে কোনো অসুবিধা হলো, অসুবিধা হওয়ার তো কথা নয়। ঠিক আছে, সাইকেল 2 কেন, যদি কোনো অসুবিধা হয় একদম ইজি জিনিস আরেকবার রিপিট করে দেখো, সব বুঝতে পারবে। খুব সুন্দর থিওরি, এগুলো সব কাজে লাগবে। কি বললাম, 2 বলছি 4 এর পাওয়ার 4, হ্যাঁ 4 এর পাওয়ার যখন ইভেন হবে তখন ইউনিট প্লেসে 6 হবে। 4 এর পাওয়ার যখন অড হবে ইউনিট প্লেসে 4 হবে। 9 এর পাওয়ার যখন ইভেন হবে ইউনিট প্লেসে 1 হবে। 9 এর পাওয়ার যখন অড হবে ইউনিট প্লেসে 9 হবে। এবার হচ্ছে সাইকেল 4। সাইকেল 4 2 3 7 8, একটা দিয়ে দেখাই, ধরো যখন 2 তখন 2 আছে, যখন 2 2 গুণ 2 করছি তখন ধরো 4 আছে। আবার যখন 2 গুণ 2 গুণ 2 মানে 3টে 2 করছি তখন 8 আছে। এবার যখন 4টে 2 করছি তখন সরি ইউনিট প্লেসে কত আছে, 6 আছে। বুঝে গেল। এইবার ঠিক আবার যখন পাওয়ার দিয়ে লিখি সব থেকে সুবিধা, এটা 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 দিয়ে লিখি। 2 টু দি পাওয়ার 5 কত হচ্ছে, ইউনিট প্লেসে 2 হচ্ছে 32, 32 ইউনিট প্লেসে 2। 2 টু দি পাওয়ার 6 64, ইউনিট প্লেস 4। 2 টু দি পাওয়ার 7 মানে সেই আবার ইউনিট প্লেসে কত হচ্ছে 8। 2 টু দি পাওয়ার 8 মানে আবার ইউনিট প্লেসে কত হচ্ছে 6। দেখো 4টে করে যেই হচ্ছে, 4টে করে সাইকেলের পরে আবার দেখো পাল্টে যাচ্ছে, মানে পাল্টাচ্ছে মানে কি সেইটাই আবার ফিরে আসছে। তাহলে এই কারণে এর সাইকেল লেখা হচ্ছে 4। শুধু 2 এর না, 2 এর মতো 2 3 7 8 এদের প্রত্যেকের ইউনিট ডিজিট একই থাকবে। যখন 4 বার করে সাইকেলে করে ঘুরতে থাকবে তখন এরা এদের ইউনিট প্লেসে সমান হবে। এটা কখন কাজে লাগবে, তোমাকে বললো যে কোনো একটা সংখ্যা, এখানে দেখাচ্ছি দেখো, তোমাকে বললো যে কোনো একটা সংখ্যা ধরো 2, 2 এর পর লেখা আছে ধরো 1009, 2 এর পর লেখা আছে 1009। তাহলে কি তোমরা 2 কে 1009 বার গুণ করবে? 1টা 2টো 3টে 4টে করতে করতে 2 কে কি 1009 বার গুণ করবে? না, তোমরা এই 1009 কে কি করবে, 4 দিয়ে ভাগ করবে। কেন? কারণ কি দেখতে পেলে, 2 এর সাইক্লিসিটি কি শিখতে পারলে, 4। 4 এর সাইক্লিসিটি কত, 2। 9 এর সাইক্লিসিটি কত, 2। এগুলো ওপরগুলো সাইক্লিসিটি একই, ওর নিয়ে তোমার টেনশন নেওয়ার কিছু নেই। তাহলে আমরা 1009 কে প্রথমে কি করবো, 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 25 100 আর 4 2 8, এর রিমাইন্ডার কত থাকলো, 1। তার মানে এর যা পাওয়ার, এর যা ইউনিট প্লেসে যা হবে, আর 2 এর মাত্র 1-এরও ইউনিট প্লেসে তাই হবে, তাই তো? তাই তো? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই সাইক্লিসিটি এর ইউনিট প্লেসে যত থাকবে, এর ইউনিট প্লেসে কত থাকবে, এর ইউনিট প্লেসে যা হবে এই 2 টু দি পাওয়ার 1 বা যাই বেরোবে না কেন এখানে, এর ইউনিট প্লেসেও তাই থাকবে। মানে এখানে উত্তরে কি দেখাচ্ছে, ইউনিট প্লেসে 2 আছে। এই ছোটখাটো জিনিস অঙ্কগুলো বার করার জন্য আমাদের এগুলো দরকার হবে। যে এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ থিওরি লেখা আছে যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এদের পাওয়ার যাই হোক না কেন n, এদেরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এদেরকে যদি এই যে দেওয়া আছে, এদেরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এদের ইউনিট প্লেসে কি হবে, এই যে রিমাইন্ডার আছে এই রিমাইন্ডারের তত পাওয়ার করলে হয়ে যাবে। এই যেরকম দেখালাম 2 এর মাথায় পাওয়ারে কত আছে 1009, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করেছি যে ভাগশেষ সেইটা
করলে 2 এর পাওয়ার যেটা বেরোচ্ছে ইউনিট প্লেসে সেইটাই থাকবে। বুঝা গেল? তো আমরা এখানে একটা জিনিস ভালো করে বোঝার আছে, দেখো 0কে যতবারই গুণ করো না কেন 0ই হবে, 0 কথা ছেড়ে দাও। আচ্ছা, এই যে 1 এর ইউনিট প্লেসে কি ছিল বললাম? সাইক্লিসিটি 1। 1কে যদি একবারই গুণ করো তাহলেও 1, 10 বার গুণ করো 1, 1000 বার গুণ করো 1। কিন্তু 1কে আমরা কি 4 বার যদি 4 দিয়েও যদি ভাগ করি, 1-এর মাথায় যা আছে সেটাকে তো সেই একই বেরোবে। কিন্তু আমরা এখানে সবগুলোকে একবারে লেখার জন্য, এদের প্রত্যেকের সাইক্লিসিটি আলাদা, কিন্তু আমরা সবাইকে একসাথে লেখার জন্য এই নিয়মটা একবারে লিখেছি যে সবাইকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি এদের পাওয়ার বা এদের ইউনিট ডিজিট কি করে বার করবো সেইটা। তো 1-এর যেহেতু সাইক্লিসিটি 1 মানে যে কোনো হিসাবে লেখা যাবে সাইক্লিসিটি। 2-এর সাইক্লিসিটি তো 4 অলরেডি, 3-এর সাইক্লিসিটি 4, 4-এর সাইক্লিসিটি 2, তো 2 আবার যখন রিপিট হবে 2 হিসাবে তখন সেই আবার 4 হয়ে যাবে। কোথায় লিখলাম? ধরো এই যে 1, 2, এই 3, এই 4, এর পরের বার আবার কি হবে? আবার 4ই হবে। তাহলে যদি এর সাইক্লিসিটি 2 হতে পারে, সাইক্লিসিটি 4ও হতে পারে, তাই তো? 5-এর সাইক্লিসিটি কি 1, তার মানে সেটা 4 হতে পারে যতবার ইচ্ছা গুণ করো। 6-এর সাইক্লিসিটি 1, তার মানে সেটা 4 হতেই পারে। 7-এর সাইক্লিসিটি কত? 7-এর সাইক্লিসিটি এক্ষুনি লেখালাম, এই যে 2, 3, 7 আর 8। তাহলে 7-এর সাইক্লিসিটি অলরেডি আগে থেকে 4, 8-এর সাইক্লিসিটি আগে থেকে 4, 9-এর সাইক্লিসিটি এইটার মতো 2, 9-এর সাইক্লিসিটি 2, তার মানে সেটা 2 আর 2 করে 4 হিসাবে লেখা যেতে পারে। ঠিক আছে? তাহলে 0 থেকে 9 পর্যন্ত সাইক্লিসিটি যতই আলাদা হোক না কেন, সে যে সংখ্যাই দিক না কেন, তাদের যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাদের যে পাওয়ারটা, তার যে রিমাইন্ডার বেরোবে সেই রিমাইন্ডারটাকে আমরা কি করব? এই ইউনিট ডিজিটের কাজে লাগাবো। যদি এরকম একটা অঙ্ক দেয় তোমাদের, ধরো 1 টু দি পাওয়ার 101 যোগ প্রশ্ন লিখছি তো, প্রশ্নটাকে প্রশ্নের মতো বলি। তাহলে এর একটা উদাহরণ দেখাচ্ছি কখন এরকম লিখবো। ধরো এখানে ধরো 1 টু দি পাওয়ার 101 প্লাস 2 টু দি পাওয়ার 101 প্লাস 3 টু দি পাওয়ার 101 প্লাস 4 টু দি পাওয়ার 101 প্লাস 5 টু দি পাওয়ার 101। এদের যে যোগফল, এই যোগফলটাকে বার করতে হবে। বুঝা গেল? এই যোগফলটাকে বার করতে হবে। তা আমরা একটু আগে কি শিখলাম? যে কোনো সংখ্যাই হোক না কেন তাদের সাইক্লিসিটি কি হবে? 4ই হবে। তাহলে 101কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 101কে 4 দিয়ে যদি ভাগ করো কত হবে? 4, 25, 100, আর রিমাইন্ডার কত থাকছে? 1। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এর 1-এর পাওয়ার 1 যা, 1-এর পাওয়ার 101 তাই, 2-এর পাওয়ার 1 যা, 2-এর পাওয়ার 101 তাই, 3-এর পাওয়ার 1 যা, 3-এর পাওয়ার 101 তাই, 4-এর পাওয়ার 1 যা, 4-এর পাওয়ার 101 তাই, 5-এর পাওয়ার 1 যা, 5-এর পাওয়ার 101 তাই। তার মানে এরা করলে যা হবে, যোগ করলে তাই হবে উত্তর। 1 থেকে 5 পর্যন্ত পাতি যোগ করলে যা উত্তর বেরোবে তাই হবে উত্তর। কিন্তু এই যে এত বড় জিনিসটা দেখে তোমাদের পরীক্ষা মনে হতে পারে এই কি অঙ্ক দিল, কিভাবে করবো এটাকে? এটা একদম সোজা, এই সাইক্লিসিটি দিয়ে ওইটা ব্যাপারটাকে আনতে হবে। আমরা উদাহরণ করাবো এর পরের যে থিওরি পোর্শন, আমার মনে হচ্ছে আজকেই শেষ হয়ে যাবে। থিওরি পোর্শন আজকেই শেষ হয়ে যাচ্ছে, সামনের দিন থেকে আমরা অঙ্ক করাবো। আর যদি দু একটা জিনিস কিছু বাকি থাকে তখন আমরা সেটাকে পরে দেখবো কোনো এই অঙ্ক করানোর মধ্যে। এরপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে কিভাবে লেখে? ফ্যাক্টোরিয়ালকে বিশেষ বিযোগ চিহ্নের মতো এরকম ভাবে লেখে ফ্যাক্টোরিয়াল। বুঝা গেল? ফ্যাক্টোরিয়াল মানে কি? ধরো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণ 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2 গুণ 1, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, মানে যার ফ্যাক্টোরিয়াল বলবে ঠিক সেখান থেকে শুরু করে 1 পর্যন্ত, মানে কমাতে কমাতে 1 পর্যন্ত নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা সংখ্যার গুণফল তাদের। 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে কমাতে কমাতে 1 পর্যন্ত নিয়ে যেতে হবে এবং তাদেরকে গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে কোনো একটা সংখ্যা, ধরো n, n এর ফ্যাক্টোরিয়াল কি হবে? প্রথমে n, তারপরে কি হবে? n থেকে 1 কমাবো, তারপরে কি হবে? n থেকে 2 কমাবো, তারপরে এরকম করতে করতে কমাতে কমাতে কোনো এক সময় 3, 2, 1 আসবে। তাই তো? বুঝা গেল? এই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সাধারণ ধারণা। যখন অঙ্ক করাবো অবশ্যই এগুলো থিওরি, অঙ্ক তো করাবোই, তখন দেখতে পাবে এগুলো কত মজার জিনিস, কিভাবে কাজে লাগবে।
আর একটা জিনিস যেটা জেনে রাখতে পারো যে n ফ্যাক্টোরিয়ালটাকে কি করে আমরা লিখতে পারি, n ইন্টু n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। কিরকম? ধরো এই 5-এর যে ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা কি লিখতে পারি, 5 গুণ 4-এর ফ্যাক্টোরিয়াল। 4-এর ফ্যাক্টোরিয়াল মানে কি, পুরোটাই 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাই তো? সেটাকে আমরা এইভাবে না লিখতে পারি, প্রয়োজনে আমরা এইভাবে লিখতে পারি কি, যে 5-এর ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু তারপরে যে সংখ্যা মানে 4 তার ফ্যাক্টোরিয়াল। এটাকে আবার ভেঙে লিখলে এরকম দেখাবে, বুঝা গেল? তো সেই রকম n ফ্যাক্টোরিয়াল মানে কি, n আর ঠিক তার আগের যে সংখ্যা, সরি এখানে পরে বলেছিলাম আমি, আগের যে সংখ্যা তার ফ্যাক্টোরিয়াল হিসাবে লেখা যায়। তাহলে এখান থেকে যদি আমি n ইকুয়াল টু 1 দিয়ে দিই, তাহলে কি হবে, 1 ফ্যাক্টোরিয়াল সমান কত হচ্ছে, 1 ইন্টু 1 বিয়োগ 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর এখানে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, তার মানে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, 1, পরীক্ষায় দিতে পারে বা দিয়েওছে হয়তো কোনো এক সময়, আমার খেয়াল নেই। 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, বোঝা গেল? 0 ফ্যাক্টোরিয়াল 0 না, 1 ফ্যাক্টোরিয়াল তো 1ই, 0 ফ্যাক্টোরিয়ালও তাই। আচ্ছা এটাই লাস্ট, আর নেই। ইউনিট ডিজিট অফ n ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন 0 হবে যখন n গ্রেটার দেন 4, এটা তো বললামই একরকম। ধরো 1 এর ফ্যাক্টোরিয়াল কত বললাম, 1, 2 এর ফ্যাক্টোরিয়াল 2 গুণ 1 মানে 2, 3 এর ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2 গুণ 1 মানে 6, ধরো 4 এর ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে, 4 গুণ 3 গুণ 2 গুণ 1 মানে 424, ঠিক আছে? এবার ধরো 5-এর ফ্যাক্টোরিয়াল, তাহলে কত, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এইবার একটা জিনিস দেখো, 4-এর ফ্যাক্টোরিয়াল অবধি সব ঠিক ছিল, এর বেলা 1-এর ফ্যাক্টোরিয়াল 1 ছিল, 2 এর বেলা 2 1, 3 এর বেলা 3 2 1, 4 এর বেলা 4 3 2 1, যে 5 চলে এলো, 5 যেই চলে এলো সেই ম্যাজিক কি হলো, এখানে 5 চলে এলো মানে এখানেও 5 চলে এলো, এখানে একটা 2 চলে এলো, তাহলে 5 দুগুণে কত হচ্ছে, এই দুটো গুণ করলে 10 হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, যে এখানে তাহলে সংখ্যা কত হচ্ছে, 4 3 12, 5 দুগুণে 10 এর 0। এবার তুমি 6-এর ফ্যাক্টোরিয়ালও করো না কেন, দেখো, এবার তুমি 6-এর ফ্যাক্টোরিয়ালও করো না কেন, 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, যাই করো না কেন, এবার তো সেই 5 দুগুণে 10 আবার আসছে। এবার 4 3 12, 6 12 72, সেই 720 হয়ে গেল। মানে এর আগে কিন্তু এই পর্যন্ত কিন্তু কোনো শূন্য ছিল না, কিন্তু যেই 5-এর ফ্যাক্টোরিয়াল শুরু হয়ে গেল, 5 বা 5-এর পরে থেকে সবার শেষে একটা করে শূন্য চলে এলো। তো সেটাই বলেছে ইউনিট ডিজিটে কি হবে, শূন্য হবে n ফ্যাক্টোরিয়ালের, কখন, যখন n এর মান 4-এর থেকে বড় হবে, মানে 5 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু যেই, সেই এদের ইউনিট প্লেসে কত এলো, 0 চলে এলো, বুঝে গেল? ইউনিট ডিজিট 0 হবে যে 5 ফ্যাক্টোরিয়াল থেকে ধরা শুরু হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাক, এর পরের থেকে উদাহরণ বা সালে পড়া কোশ্চেন এইগুলো হবে, তখন আবার আমরা থিওরি নিয়ে বলবো টুকটুক টুকটুক করে। আর যেগুলো করালাম এগুলো অবশ্যই হাতে লিখে প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে, জানবে এগুলো অঙ্ক না, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো থিওরি, এগুলো অঙ্ককে শর্টকাট করতে কাজে লাগবে যদি মনে রাখো, নাহলে বাচ্চাদের মতো ক্যালকুলেশন করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকো তাহলে অবশ্যই হয়ে যাবে। যদি একটা দুটো ভিডিও দেখে ভয় পেয়ে যাও তাহলে হবে না। আর কি বলা উচিত, আর নাম্বার সিস্টেম সব থেকে একটু ট্রাবলসাম টাইপের চ্যাপ্টার, কারণ এটার উপরেই ক্যালকুলেশনের বেস দাঁড়িয়ে আছে। অন্যান্য চ্যাপ্টারের ক্যালকুলেশন, এইটার ক্যালকুলেশন যদি শিখে যাও শর্ট হয়ে যাবে। অনেক কিছু বললাম, এখন কটা বাজে, 1:40 রাত, ঠিক আছে? তো নাও তাহলে আজকের ক্লাস, তাহলে তোমাদের এই পর্যন্ত থাক, সামনের দিন উদাহরণ করাবো, প্রিভিয়াস ইয়ার করাবো, তখন দেখা হবে।